প্রিয়াঙ্গন, আফিয়া আফরিন। পর্ব 26 থেকে 30। রায়হান অবশেষে রাজি হয়েছে। অন্বেষা খুশিতে অবাক হতেও ভুলে গেল। বহুদিনের আটকে থাকা নিঃশ্বাসটা আজ মুক্তি পেয়েছে। সকাল সকাল খবরটা হাতে পেয়ে এমন খুশি হলো যে মনে হলো আকাশের চাঁদ নামিয়ে হাতে তুলে দিয়েছে কেউ। নাচতে নাচতে ফোনটা হাতে নিয়ে অর্ধেক বরকে খবর দিল। পারিবারিক আলোচনা হচ্ছে, শাহিদের পরিবারের সাথেও শিগগির বসতে হবে। সকলের কথার ফাঁকে অন্বেষা স্বামীরকে একটা ধন্যবাদ জানালো। স্বামীর শুকনো মুখে হালকা ব্যঙ্গের সুরে বলল, থ্যাঙ্কসের দরকার নাই, বিয়েতে দাওয়াত দিয়েন ভাবি। অন্বেষা হেসে উঠল, আমিও ভাবি। শাহিদ ভাইকে তো ছোটবেলা থেকে ভাই বলে ডাকি। তো তুই ভাবি, বোন, সবই হবি। অন্বেষা মাথা নাড়ল। নাবিলাকে বলেছিস? কবে আসবে কিছু বলেছে? 3 দিন তো হয়ে গেল। স্বামীর কাজ ছাকাল, এত তাড়াতাড়ি আসবে না। আচ্ছা থাকুক আর কদিন, আমার বিয়ের অনুষ্ঠানে থাকলেই হলো। শুধু অন্বেষা নয়, বাড়ির বাকি সবাইও বেশ খুশি। স্বামীর স্বস্তি পেল। ছোটবেলা থেকে দেখে এসেছে বাড়ির সবাইকে একসাথে মিলেমিশে থাকতে। খুট করে কেউ মন খারাপ করলে, অভিমান করলে ভালো দেখায় না। কারো কাছেই ভালো লাগে না। অন্বেষাকে এতদিন পরে হাসি খুশি দেখতে ভালো লাগছে। অনেকদিন হলো মেয়েটা মনমরা হয়েছিল। বড় আব্বু রায়হান ভাইয়ার সাথে কথা শেষ করে স্বামীর ক্লাসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। ইদানিং শেষ কয়েকটা ক্লাস করতে হচ্ছে তাকে। ক্যাম্পাসে ঢুকতেই নাবিলার বন্ধুদের সঙ্গে দেখা হলো। ওরা প্রশ্নের বন্যা বইয়ে দিল, নাবিলা কবে আসবে? এতদিন ক্লাস বাদ দিয়ে কি করছে? স্বামীর ঘিরে সবার প্রশ্নের উত্তর দিল। ওরা এখন সবাই স্বামীরের কথা জানে। মানে, নাবিলার যে বিয়ে হয়েছে এবং সেটা স্বামীরের সাথেই হয়েছে সেটা আর অজানা নেই। মূলত আদনানের ওই ঘটনার পর নাবিলা নিজেই সবটা বলেছিল সবাইকে। গত কয়েকদিনের বেশিরভাগ সময়েই স্বামীর কাটিয়েছে অন্বেষাদের বাড়িতে। বিয়ের দিনক্ষণ সামনের মাসের প্রথম শুক্রবার ঠিক করা হয়েছে। সময় যত এগিয়ে আসছে, ততই নিত্য নতুন আলোচনা জমে উঠছে। আজও ড্রয়িং রুমে বসে কথা বলছিল কামিনী আর অন্বেষা। ওদের জাতাকলে ফেসে গেছে রায়হান, আয়ান আর স্বামীর। অবস্থা এমন, উঠে চলে যেতেও পারছে না, আবার এতসব কথাবার্তা হজম করাও কঠিন। আলোচনার মূল বিষয় সেই চিরন্তন নারী সমস্যা, গায়ে হলুদের শাড়ি কোনটা হবে, বিয়ের দিন কোনটা পরবে, বৌভাত, মেহেন্দি, রিসেপশনের রঙের সঙ্গে মিলবে তো, শাড়ি হবে নাকি লেহেঙ্গা। তর্ক বিতর্ক চলছে জমজমাট। মাঝখানে ভিডিও কলে নাবিলাকেও যুক্ত করে নিয়েছে। 3 মাথা এক হয়ে বিশ্লেষণ করছে কোনটা কেমন দেখাবে, কোনটা ছবি তোলায় ভালো আসবে। স্বামীর চুপচাপ বসে ভাবছে কামিনীর সঙ্গে নাবিলার এত ভাব হলো কবে, আর কেনই বা হলো। রায়হান তো এর মধ্যেই বিরক্তির চরমে। হঠাৎ ধমক দিয়ে বলল, হয় এসব আলোচনা নিজেদের ঘরে গিয়ে কর, নয়তো বিয়েটাই ক্যান্সেল। অন্বেষা তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। বিয়ে শাদী কিছুতেই আর ক্যান্সেল করা যাবে না। একবার খালি শ্বশুরবাড়ি যাক, জিন্দেগি ভাজা ভাজা হয়ে গেলেও আর বাপের বাড়ি আসবে না। অন্বেষা ফুসফুস করে বলল, কথায় কথায় ইমোশনালি ব্ল্যাকমেইল করো কেন ভাইয়া? বিয়ে ক্যান্সেল মানে কি? বিয়ে তো আমি আগেই করেছি। তোমরা জাস্ট বিদায় দিবা। রায়হান মুখ খোলার আগেই কামিনী ঠোঁট বাঁকিয়ে বলল, চলো তো। এই বোকাচন্দ্র এসবের কিছু বোঝে নাকি? নিজের বিয়েতে কি করেছিল মনে আছে? শেরওয়ানি না পরে নর্মাল পাজামা পাঞ্জাবি পরে চলে এলো। পারলে বোধহয় গালি গায়ে বিয়ে করতে চলে আসতো, চক্ষুলজ্জা ছিল বলে পারে নাই। কথাটা বলে সে অন্বেষার হাত টেনে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। রায়হান হেসে মাথা নাড়ল। দেখ আয়ান, এইটাই হইল মধুচন্দ্রিমার আগের জ্বালা। এখন তোর শাড়ি লেহেঙ্গা, মালা আর পাউডার, ফাউন্ডেশন নিয়ে মিটিং বসাইতেছে। এরপর শুরু হইব আসল মহাযুদ্ধ। গলায় মালা পরলে টের পাবে আসলে মালা পরল নাকি অন্য কিছু। আয়ান ভ্রু কুঁচকে মজা করে বলল, তাহলে আমি এখনো বেঁচে আছি কারণ আমার ঘাড়ে মালা পড়েনি, তাই তো? রায়হান হেসে উঠল, একদম। বিয়ে না করলেও জ্বালা, করলেও জ্বালা। সামির হেসে তার মেলাল। বাবা সবসময় বলে, বিয়ে হচ্ছে দিল্লিকার লাড্ডুর মতো। না খেলে তো মাস্ট পস্তাতে হবেই, আর খেলে তো কথাই নাই। তখন বুঝবার লাড্ডুটা মিষ্টি না বিষমিষ্টি ছিল। রায়হান হো হো করে হাসল। সত্যি কথা। আগে মিষ্টি, পরে চিবাইতে চিবাইতে দাঁত খুইলা যায় ভাই।
আয়ান চোখ বড় বড় করে তাকালো ভাইয়ের দিকে। বলল, আমি তবে এখনো নিরাপদ দূরত্বেই আছি। বাই দা ওয়ে, আমাকে অবলা পেয়ে জন মিলে ভয় দেখাচ্ছ নাকি? সামির পাশ থেকে বলল, ভয় না রে ভাই, নিজেই বোঝার চেষ্টা করতেছি। বিয়ে না করলে গল্প হয়, করলে উপন্যাস হয়। গল্পের শেষ থাকে, কিন্তু উপন্যাসের শেষ পেতে পেতে বুড়ো হওয়া লাগে। তিনজনেই হেসে উঠল। রায়হান স্বামীরের পিঠ চাপড়ে হো হো করে উঠল। আরে বাস, বিদেশ ঘুরিয়ে যাবার আগেই স্বামীর দেখি বিয়ের উপরে পিএইচডি কইরা ফেলছে। চালায়া যা, চালায়া যা। শোন আয়ান, নেহ, স্বামীরে নিজের গুরু বানা। আমারও মনে হয় মাঝে মাঝে টুকটাক শিক্ষা নিতে হবে। স্বামীর মৃদু হেসে কাঁধ চাকাল। সে এখনো নিজের বিয়ের জটলা পুরোপুরি খুলতে পারল না, আবার আরেকজনের গুরু হবে। কি দরকার? নাবিলাকে ছেড়ে অন্বেষার একদম কেনাকাটা করতে ইচ্ছে করছিল না। দুদিন অপেক্ষা করল, হয়তো ও আসবে। কিন্তু নাবিলা আসলো না। চাচিও ওর সঙ্গে থেকে যাচ্ছে, যার কারণে এইদিকে চিন্তার কারণ নেই। আর সেই কারণে ওখান থেকে তাদের ছাড়ছে না। নাবিলা জানালো, অনেকদিন পর এসেছে, আরও কিছুদিন বাসায় থাকবে। মা বাবা ছাড়তে চাইছে না, তবে কথা দিয়েছে অনুষ্ঠানের আগেই চলে আসবে। নাবিলার মন দ্বিধাদ্বন্দ্বে ভরা। ওদের সঙ্গে আনন্দ করতে ইচ্ছে করছে, হাসি গল্পে মেতে থাকতে মন চাচ্ছে। আবার এখান থেকে যেতে ইচ্ছে করছে না, এটাও সত্যি। মামনি সেদিন বলেছিলেন, থাকুক তো বাপ বেটা একা একা কয়দিন, বউ ছাড়া থেকে দেখুক দিন দুনিয়া কেমন লাগে। সামনে থাকলে তো এরা আবার পাত্তা দিতে জানে না। নাবিলা উত্তরে হেসেছিল। কথা সত্য, 100%। স্বামীরের সাথে কথা হয়, তবে বেশিরভাগ রাতেই। দিনের সময় পাওয়া মুশকিল, সবাই ব্যস্ত। আর রাতটাই ওর কাছে কথা বলার সেরা সময়। চারপাশ নিস্তব্ধ, ব্যস্ত দিনের পরে স্বস্তি আসে, আবেগের গভীরতা থাকে, আরাম আরাম একটা মুহূর্ত তৈরি হয়। আর তখনই তারা কথোপকথনের সবচেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করে। যদিও প্রেম ভালোবাসার কথা না, আবেগ অনুভূতির কথা না, সারাদিনের অতি সাধারণ কথোপকথন, ওইটাই অনেক। ওইটুকুই জন পায়। জনের ভাগ্যে জোটে প্রিয় মানুষের এই সামান্য সময়টুকু। ড্যাশ ড্যাশ ড্যাশ। আজ সকাল থেকে একটানা দুপুর পর্যন্ত স্বামীরের ফোনটা বিশ্রাম পেল না। একের পর এক কল। কখনো রায়হান, কখনো আয়ান, আবার কখনো অন্বেষা। ফোনটা টেবিলে রাখা মাত্রই কেঁপে উঠছে, স্ক্রিনে নাম ভেসে উঠছে, আবার নিভে যাচ্ছে। কিন্তু স্বামীর একবারও রিসিভ করল না। ইচ্ছে করেই এড়িয়ে যাচ্ছিল। কারণ আছে, মুসিবতের কারণ। গতরাতে অন্বেষা হুড়মুড় করে কথার মাঝে বলেছিল, কাল সকালে তারা শপিংয়ে যাচ্ছে। স্বামীরও যেন ওদের সাথে যায়। কারণ সকালের রায়হান, আয়ান কেউ বাড়িতে থাকবে না। তারা শপিং করতে গেলে সঙ্গে তো একজন ছেলেমানুষ প্রয়োজন। বলির পাঠা বানালো স্বামীরকে। সে অবশ্য তখনই জানিয়ে দিয়েছিল, আমার ইম্পর্ট্যান্ট ক্লাস আছে কাল। ক্লাস বাদ দিয়ে তোদের সাথে যাওয়া সম্ভব না। সকাল সকাল স্বামীর যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা সৈনিকের মতো বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল। জানতো, আজ বাড়িতে থাকলে আর রক্ষা নেই। অন্বেষা তো ঢাল তলোয়ার নিয়ে আসবেই। সাথে রায়হান আর আয়ানও মহিলা সমাজের হাত থেকে নিজেদের বাঁচানোর জন্য তাকে টেনে নিয়ে যাবে শপিং যাত্রায়। তাই ভোরবেলাতেই গা ঢাকা দিল। ফোন একের পর এক বেজে উঠছে, কিন্তু স্বামীরের ফোন সাইলেন্ট মোডে। মনে মনে হাসছিল, বাজুক, বাজতেই থাকুক, আমি ধরছি না। দিনভর বাইরে ঘুরে ফিরে বন্ধুদের সাথে আড্ডা মেরে সময় কাটালো। ভাবল, এতক্ষণে নিশ্চয়ই ওরা বিরক্ত হয়ে নিজেরাই গিয়ে কেনাকাটা করে ফেলেছে। তাই সন্ধ্যার পর আরাম করে গুনগুন করে গান গাইতে গাইতে বাড়ি ফিরল। মনে মনে তৈরি হয়ে এসেছে, অন্বেষার ঝাড়ি খাওয়া আজ অবধারিত। এমন একটা ভাব নিয়ে ভেতরে গেল, যেন সামরিক কোর্ট মার্শালের সামনে দাঁড়াবে। কিন্তু বিস্ময়টা ঘটল তখনই। ঝাড়ি তো নয়ই, বরং অন্বেষা একগাল হেসে এগিয়ে এল। সেই হাসিতে একটুখানি দুষ্টুমি, একটুখানি ষড়যন্ত্রের ঝিলিক। এই তো স্বামীর, এতক্ষণে আসার সময় হলো তোর। চল চল, এখনই বের হব। স্বামীর স্তব্ধ। মুখে ফিক্সড হাসি আনার চেষ্টা করল, কিন্তু মনে মনে কেবলই গালি দিচ্ছিল নিজের ভাগ্যকে। ভেবেছিল ঝাড়ি খেয়ে মুক্তি পাবে, কিন্তু হায়, এখানে তো অন্য কাহিনী। স্বামীর ভেবেছিল, আজকের দিনটা মোটামুটি এখানেই শেষ।
কোনোভাবে নিজের পেট ব্যথা, মাথা ব্যথা, পা ব্যথা না হয় শরীর ব্যথার অজুহাত দিয়ে ঝামেলা এড়িয়ে যাবে। কিন্তু তার জন্য যে বাড়তি চমক অপেক্ষা করছে তা আজই করতে পারেনি। হঠাৎই চোখে পড়ল নিজের মাকে। এবং মজার ব্যাপার হচ্ছে, রেশমা ছেলের এমন করুণ অবস্থা নিজের চোখে দেখেও কিছু বললেন না। বোধহয় স্বামীরকে দেখেননি এমন ভাব। চারপাশে হইচই, লিস্ট, কে কোথায় যাবে, কোন দোকান থেকে কি কিনতে হবে, এইসব নিয়েই তিনি ব্যস্ত। ছেলেকে স্রেফ বাতাসের মতো পাশ কাটিয়ে গেলেন। স্বামীর হতভম্ব। এইটা কি হলো? সে কি বাইরে থেকে ভাড়া করা ড্রাইভার? কেউ পাত্তাই দিচ্ছে না। আচ্ছা থাক, রাখবে না পাত্তা। কিন্তু মা এসেছে, সাথে কি নাবিলাও এসেছে। স্বামীর আশেপাশে তাকাতে আরেকটা ধাক্কা। নাবিলা ওখানেই দাঁড়িয়ে আছে, ভঙ্গিটাই এমন যে পুরো দৃশ্যটার পরিচালকও। অথচ একবারও জানালো না আজ আসবে। চোখাচোখি হতেই নাবিলা মৃদু হাসি দিল। স্বামীরের বুকের ভেতর ধপাস করে কিছু একটা পড়ল। নাবিলার হাসিটা চোখে লাগল। সত্যি, আজ ওকে অদ্ভুত সুন্দর লাগছে। মনে হলো সব রং বেরঙের আলো শুধু নাবিলার দিকে ছুটে যাচ্ছে, বাকিরা সব স্রেফ ব্যাকগ্রাউন্ড। রায়হান আর আয়ান ভেবেছিল বাড়িতে ঢুকে তারা নিষ্পত্তি পাবে। কিন্তু না, তাদের ভাগ্যে তা লেখা নাই। স্বামীরের মতো তারাও একেবারে বোকা বনে গেল। দেখল ঘরে আগুন জ্বলছে। মানে শপিং প্রস্তুতির আগুন। ব্যাগ, লিস্ট, প্ল্যান, কনফার্মেশন, সবকিছু চলতেছে এমন শৃঙ্খলায় যে আগামীকাল যুদ্ধ আর আজ সেনাদের ট্রেনিং। তারা না গেলেই বাকি। একবার চেষ্টা করেছিল। রায়হান গলা খাকারি দিয়ে মিনমিন করে বলল, আমি কিন্তু বলতেছি, আমাদের এভাবে টানাটানি করলে কিন্তু বিয়ে-শাদী ক্যান্সেল। কথা শেষ করার আগেই এক ঝলক চোখ রাঙানি। তাদের মা চাচিদের দৃষ্টি একই সাথে এক জায়গায় গিয়ে আঘাত করল। সেই দৃষ্টির মানে খুব স্পষ্ট, তোরা যাবি না, তোদের বাপ যাবে। রায়হান তোতলাতে তোতলাতে স্বামীরের দিকে তাকালো। এরা আমাদের নিয়ে কি শুরু করলো ভাই? আয়ান মাথা ঝাঁকাল। এমন বেকায়দায় পড়তে হবে জানলে বাড়িতেই আসতাম না। সামির বলল, বেচারা শাহিদ ভাইয়ের কপাল খুব খারাপ দেখা যাচ্ছে। এমন সন্ধ্যা গুন্ডার মতো বউ নিয়ে আলাবোলা সংসার করবে কিভাবে, আল্লাহ ভালো জানে। তার চেয়ে আমার বউ ভালো আছে। তখন থেকেই চুপচাপ দাঁড়িয়ে আছে। টুল শব্দ করে নাই। মেয়েদের স্লোগান একসাথে উঠল, চলো চলো। অগত্যা তিন ভাইকে একই ট্র্যাপে পড়তে হলো। হাস্যকর অবস্থা, মেয়েদের টিম বুলডোজার হয়ে গেছে আর তারা তিনজন একেবারে রোডের ইট হওয়া। ওরা গাড়ি করে বের হলো বসুন্ধরা সিটির দিকে। মেয়েগুলো গাড়ির মধ্যেই হুই হুই শুরু করে দিল। রেশমা আর ইয়াসমিন দুই যা গল্পে মশগুল। আর বাকি তিনজন ওদের গল্পে হতবিহ্বল হয়ে মাথায় হাত দিয়ে বসে রইল। মলে ঢুকতেই মেয়েরা উল্লাসে আহা আহা করে ছুটে গেল। রায়হান বিরক্তিতে কটমট করে তাকালো। ওরা প্রথমেই শাড়ির দোকানে এলো। অন্বেষা একটার পর একটা শাড়ি হাতে নিল, পরল, আবার রেখে দিয়ে অন্যটা নিল। নাবিলা শুধু ওদেরকেই দেখছিল। ওর শাড়ির দিকে এত চোখ নেই। সাধারণ কুর্তি, কামিজ, থ্রি পিসে স্বাচ্ছন্দ্যবোধ করে। শাড়ি পরতেও পারে না, শখও নেই। সামির দূর থেকে নাবিলার দিকে তাকিয়েছিল। ওর হাসি, চোখের চাহনি, চলাফেরা সবই স্বামীরের দৃষ্টি আটকে রাখছিল। তখনই চোখ গেল একটা শাড়ির দিকে। হালকা গোলাপি রঙের, রেশমি ঝলক। স্বামীরের মনে হলো এটা নাবিলাকে অসম্ভব মানাবে। কিন্তু আয় হায়, সেই শাড়ি কামিনীর হাতে। ও নিজের গায়ে জড়িয়ে আয়নায় দেখছে। সামির দূর থেকে মনে মনে বলল, না না, এই শাড়িটা তোমার জন্য নয়, এটা তোমার রং নয়। দয়া করে রেখে দাও। তৎক্ষণাৎ রায়হান এগিয়ে গিয়ে কামিনীকে একটা লাল শাড়ি এগিয়ে দিল। লাল ছাড়া কি আর কোনো রং চোখে পড়ে না তোমার? কামিনী অভিমান করল। রায়হান হেসে উত্তর দিল, পড়ে তো, কিন্তু তোমার জন্য লালের বাইরে আর কিছু দেখি না। কথাটা শোনার পর কামিনী গোলাপি শাড়িটা ছেড়ে দিল আর স্বামীর বুক ভরে নিঃশ্বাস ফেলল, বাঁচলাম। কিছুক্ষণ পর, সবাই যখন ব্যস্ত অন্য শাড়ি পছন্দ করতে, স্বামীর নিঃশব্দে এগিয়ে গিয়ে গোলাপি শাড়িটা কিনে নিল। কাউকে বুঝতে না দিয়ে সরাসরি গাড়িতে গিয়ে রেখে এলো। মনে হলো নিজের বুকের ভেতরে একটা গোপন সুখ জমা করে রাখল। তারপর উপরে এলো। সবাই এখন শাড়ি কেনা শেষ করে গয়নার দোকানের দিকে যাচ্ছে।
ঠিক সেই সময় সিঁড়িতে একটু পিছিয়ে পড়ল নাবিলা। আর সেই সুযোগে সামির তাকে একা পেল। পেছনে থেকে গম্ভীর কণ্ঠে বলল, আজ আসবে বলনি কেন? নাবিলা সামিরের উপস্থিতি আগে থেকেই টের পেয়েছিল। তাই ঘুরে না তাকিয়ে বলল, আমার আসা যাওয়ায় কার কি আসে যায়? আমি তো কোনো সেলিব্রিটি না যে আগে থেকে বলতে হবে। আমার আসা তেমন জরুরিও না। সামির দাঁতে দাঁত চেপে মেনে নিল। বলল, এটা তুমি কি বলেছ? নাবিলা ক্লান্ত স্বরে বলল, হাতটা ধরেন তো, পা ব্যথা হয়ে গেছে। সামির এগিয়ে এসে হাত ধরে জিজ্ঞেস করল, লিফটে গেলে না কেন? অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো। আমার পায়ের গতি তার চেয়ে বেশি। এক্সিলেটর ছিল, ওটাও ভয় লাগে। সামির এবার নিচের দিকে তাকিয়ে বলল, পা বেশি ব্যথা করেছে, দেখতে পাচ্ছেন না? আর এক কদমও উঠতে পারছি না। সামির গমগমে কণ্ঠে জিজ্ঞেস করল, কোলে নেব? এইবার নাবিলা সরাসরি স্বামীরের চোখের দিকে তাকালো। স্বামীর সম্পূর্ণ নির্বিকার। নাবিলা ভেবেছিল হয়তো রসিকতা, তাই না ভেবে বলল, আচ্ছা। চারপাশে সিঁড়িতে ভিড় খুব একটা ছিল না। মানুষজন থাকলেও এদিকে নজর দিবে না, সবারই ব্যস্ততা। আর সেই ফাঁকেই সামির সত্যিই নাবিলাকে কোলে তুলে নিল। নাবিলা থমকে গেল, চোখ দুটো বড় হয়ে গেল বিস্ময়ে। ওর ঠোঁট নড়ে উঠল কিন্তু কোনো শব্দ বের হলো না। ভিড়ের মাঝে, লোকজনের সামনে, সামির এমন কিছু করবে, তা নাবিলা একেবারেই ভাবতে পারেনি। মুখ শুকিয়ে গেল, শ্বাস আটকে এলো। চাপা গলায় বলল, এটা কি করছেন? সামির নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, তুমিই তো বললে। আরে আমি তো ফাজলামি করেছি। ও আচ্ছা, আমি তা তো বুঝি নাই। নামান এক্ষুনি। সামির একটুও তাড়াহুড়ো না করে নাবিলাকে আরো 3 তলা পর্যন্ত নিয়ে এলো। তারপর নামিয়ে দিল। গন্তব্য এখানেই। নাবিলা চারপাশে তাকিয়ে থাকলো অসহায় দৃষ্টিতে। কেউ কিছু দেখল কি না, কেউ বুঝল কি না। মুখ লাল হয়ে উঠল লজ্জায় আর বিরক্তির মিশ্রণে। সামির মুচকি হেসে বলল, এত দেখার কিছু নাই। মানুষজনের এত সময় নাই যে আরেকজনের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করবে। নাবিলা ক্ষীণস্বরে ফিসফিস করে উঠল, আপনি কি করলেন এটা? সামির শার্টের হাতা গুটিয়ে নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, তুমিই বলেছিলে। আমার কি দোষ? তারপর কিছুই হয়নি এমন ভঙ্গিতে সোজা সামনে হাঁটতে শুরু করল। নাবিলা মুখ কালো করে, চোখে খুব লজ্জা হতবাকের মিশ্রণ নিয়ে পিছু পিছু এলো। কিন্তু বিষয়টা নিয়ে আর একটা শব্দ জনের মুখ থেকে বের হলো না। নাবিলা লজ্জায় চুপ করে রইল আর সামির ওকে অস্বস্তিতে ফেলবে না বলে। গয়নার দোকানে ঢুকতেই ঝলমলে আলোয় চোখ ধাঁধিয়ে গেল সবার। এক একটা গয়না গলা ডুবিয়ে দেওয়ার মতো দামি আর ঝোঁকমক করছে। এর মধ্যেই কামিনী একখানা ভারী নেকলেস হাতে তুলে আয়নার সামনে ধরে বলল, দেখো না, কেমন লাগছে? রায়হান এক ঝলক তাকিয়ে চোখ বড় বড় করে ফেলল। ঠোঁট কামড়ে গম্ভীর ভঙ্গিতে বলল, চমৎকার, না নিলেই বাঁচি। কামিনীর ঠোঁট বাঁকিয়ে ফেলার ভঙ্গি দেখে বোঝা গেল, এটা সে কিনবেই। কিনতেই হবে। রায়হান কপাল চাপড়ে বলল, বুঝলি সামির, আজকে আমার ব্যাংক অ্যাকাউন্টের জানাজা পড়া হবে। সামির পাশে দাঁড়িয়ে চাপা হেসে বলল, ভাইয়া, আমার ভাবিজানের আবদার বলে কথা। মানা করো না, কিনতে দাও। নাবিলা হেসে ফেলল। সামিরের মুখে ভাবিজান ডাকটা বেশ লাগে। ইচ্ছে করেই খোঁচা মেরে বলে। রায়হান বুঝতে না পারলেও কামিনী তো বোঝে, এমনভাবে তাকায় যে চোখের আগুনে ভস্ম করে দিবে। এইবারও তাকালো। রায়হান কামিনীকে বোঝানোর চেষ্টা করছে, শোনো, এই নেকলেসটা খুবই হেভি, তোমার গলায় কষ্ট হবে। কামিনী কটমট করে তাকালো। আমার গলায় কষ্ট হবে নাকি তোমার পকেট? এরপর আর কিছু বলার থাকে না। ওরা ওই দোকান থেকে বেরিয়ে অন্য কেনাকাটাগুলো সেরে ফেলল। ওই সময়টায় 3 ভাই বাইরে যেতে চেয়েছিল কিন্তু ছাড়া পায় নাই। কেনাকাটা যখন শেষ হলো, তখন প্রায় 11টা ছুঁই। খিদে এক একজনের পেটে ছুঁচো দৌড়াচ্ছে। তবে মেয়েরা খুব একটা পাত্তা দিচ্ছে না। আনন্দে আছে কারণ কেনা জিনিসপত্র সবকিছুই পছন্দমতো হয়েছে। ঘণ্টাখানেক ধরে দোকান থেকে দোকান, শাড়ি থেকে জামা, নেকলেস থেকে নাকফুল, এমন কোনো জিনিস নেই যা ওরা কেটে দেখেনি। এক একজন ভাইয়ের চোখের কোণে ক্লান্তির রেখা, একদম ম্যারাথন দৌড় শেষ করা খেলোয়াড়ের মতো। অবশেষে সবাই এসে ঢুকলো ফুড করতে। মেয়েরা বসে মেনু কার্ড নিয়ে আবারও গল্প শুরু করলো। পিৎজা খাই? না না,
পিৎজা ভারী হবে। বার্গার খাওয়া যায়। বার্গার প্রতিদিন খাই। আজ চাইনিজ হলে কেমন হয়? চাইনিজের সঙ্গে একটু ফ্রাইড চিকেনও চলে। একটার পর একটা অপশন আসছে। মনে হচ্ছে জাতীয় সংসদে বাজেট পাস হচ্ছে। উফ, মেয়েরা এত চুজি। সবকিছুতেই তাদের সমস্যা। কাপড়চোপড় বাছাইয়ের ক্ষেত্রেও, খাবারেও, আবার পাত্র নির্বাচনেও। ওরা বাকিদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কে কি খাবে? তিন ভাই একসাথে মাথা ঝাঁকিয়ে এক নিঃশ্বাসে বলল, আমাদের যে কোনোটা দিলেই হবে। খালি চুপচাপ শান্তিতে খেতে দাও। আয়ান নিঃশ্বাস ফেলে বলল, আজ আমাদের ধৈর্যের ইন্টারন্যাশনাল টেস্ট হলো এবং আমরা সেখানে পাশ করে গেলাম। রায়হান গম্ভীর ভঙ্গিতে কপাল মুছল। এই উন্মেষাকে বিদায় দিই, তারপর তোর ব্যবস্থা করছি। তখন বুঝবি আসল ভোগান্তি কি। একা একা আমরা কেন এই ভোগান্তির শিকার হব? এদিকে মেয়েরা দারুণ মুডে, উচ্ছ্বসিত গলায় প্ল্যান করছে বিয়ের মেনুর। ডেজার্টে আইসক্রিম, না হলে কিছুই চলবে না। বিরিয়ানি থাকতে হবে, কাচ্চি না তেহারি। ওদিকে তিন ভাই তখনও পানির বোতল হাতে একের অপরের দিকে তাকাচ্ছে। মনে মনে হিসাব করছে, এই ফুড কোর্ট থেকে বেঁচে বেরোতে পারলেই বাঁচে। জীবনেও আর কোনোদিন এই মুখো হবে না তারা। সবাই শপিং থেকে ফিরে যে যার ঘরে চলে এলো। সামির নিজের ঘরে বসে ব্যাগের ভেতর লুকানো শাড়িটার দিকে তাকালো। সারাদিনের খাটাখাটুনি এখন হাতের মুঠোয়। তার ভেতরে একটা মিষ্টি উত্তেজনা, এটা ওকে দিলে খুশি হবে, না হলেও অন্তত অবাক হবে। কিন্তু দেওয়ার সময় ঠিক হচ্ছে না। নাবিলা এখন ঘুমে। বাইরে থেকে টায়ার্ড হয়ে এসে শুয়ে পড়েছে। সামির শাড়িটার দিকে আরেকবার চোখ বুলিয়ে আলমারির গোপন কুঠুরিতে ভারী যত্ন করে রেখে দিল। যেভাবে আজকাল নিজের ভালোবাসার অনুভূতিগুলো মন কুঠুরিতে যত্ন করে আটকে রাখে। আজকাল নাবিলাকে বাড়িতে খুঁজে পাওয়া দুষ্কর। সকাল থেকে রাত অবধি কারো না কারোর সাথেই ব্যস্ত থাকে। কিন্তু সবচেয়ে বেশি সময় কাটায় অন্বেষার সঙ্গে। অন্বেষার ঘরে ঢুকলেই দেখা যায় নাবিলা ওর পাশে বসে আছে, কখনো আড্ডা দিচ্ছে, কখনো আবার হেসে খুন, কখনো নিঃশব্দে শুধু সঙ্গ দিচ্ছে। অন্বেষার বিদায়ের দিন ঘনিয়ে আসছে। সেই মুহূর্তের আগ পর্যন্ত নাবিলা তার সাথে থাকবে বলে ঠিক করে নিয়েছে। ইদানিং তো আবার রাতেও বাড়িতে থেকে যাচ্ছে। সামির মন থেকে চেয়েছিল বাড়িতে ফিরে আসুক। কিন্তু বাড়িতে ফেরার জন্য যে অধিকারবোধ দেখানোর দরকার তা দেখায় নাই। বিধায় দুজন দুদিকে ভেসে গেছে। মন টানলেও কাছে যাওয়ার সুযোগ নেই। তবে আজ রাতে নাবিলা অবশ্য বাড়িতেই থাকল। সামির লিভিং রুমের কোণ থেকে চুপচাপ তাকিয়েছিল। মনে মনে ভাবল, আজকে সময়। অনেকদিন ধরে পরিকল্পনা করছি, আর দেরি করলে আর হবে না। শাড়িটা এখনই দিতে হবে। দুদিন পর অন্বেষার বিয়ে, ঠিক ওই দিনই নাবিলা শাড়িটা পরুক। সামির ঘরে গেল, কিন্তু নাবিলা তখনও ঘরে আসছিল না। হঠাৎ ডাইনিং থেকে আসা আলোর রেখা তার চোখে পড়ল। কৌতূহলবশত এগিয়ে গিয়ে দেখল নাবিলা বসে আছে। ওর দৃষ্টি ছিল ডাইনিংয়ের ওপাশে বসে থাকা মামনি আর বাবার দিকে। জনেই হালকা গলায় গল্প করছে। মামনি কিছু একটা বলে হেসে উঠছে, বাবা মজা করে খোঁচাচ্ছে, আবার মুহূর্তে দুজন একে অপরকে বোঝাপড়ার দৃষ্টিতে তাকাচ্ছে। ঝগড়াঝাটি নয়, মান অভিমান নয়, শুধু একটা সুন্দর সমঝোতা। এর বোধহয় বহু বছরের সাথী হওয়ার এক নীরব প্রমাণ। নাবিলা চুপচাপ তাকিয়ে আছে। এতদিনে এই দৃশ্য তার চোখে ধরা পড়েছে নতুন রূপে। নিজের মা বাবার ক্ষেত্রেও এই দৃশ্যটা নজর কেড়েছে। আগে কখনো এতটা খেয়াল করার প্রয়োজন হয়নি। কিন্তু এখন ভেতর থেকে খুব প্রয়োজনীয় মনে হচ্ছে। একটা আকাঙ্ক্ষা, একটা শূন্যতা গলা টিপে ধরছে তাকে। সামির নীরবে দাঁড়িয়ে সবই লক্ষ্য করল। কিছু বুঝল কিনা কে জানে। তারপর নাবিলার পাশে গিয়ে বসে জিজ্ঞেস করল, মন খারাপ কেন? নাবিলা তার দিকে তাকালো। ঠোঁটে অর্ধেক হাসি রেখে বলল, না, কিছু না। শুধু কিছু কিছু জিনিস অনেক দেরিতে চোখে পড়ে, তাই দেখছিলাম। স্বামীরের মনে হলো এটাই উপযুক্ত সময়। শাড়িটা দেখলে হয়তো নাবিলার ভালো লাগবে, মনটাও ভালো হবে। কিন্তু হায়, বোকা প্রেমিক মন ভালো করার আসল কারণটাই খুঁজল না। সে গম্ভীর গলায় বলল, ঘরে এসো, একটা জিনিস দেওয়ার আছে। নাবিলা কৌতূহলী ভঙ্গিতে ভ্রু কুঁচকাল। কি? আগে আসো। স্বামীরের পিছু পিছু নাবিলা ঘরে ঢুকল।
সামির আলমারির দরজা খুলে ভেতর থেকে হালকা গোলাপি রঙের শাড়িটা বের করে খুব স্বাভাবিক ভঙ্গিতে নাবিলার দিকে বাড়িয়ে দিল। নাবিলা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই সামির বলল, এটা শাড়ি। দেখতে পাচ্ছি, কিন্তু কি জন্য? সামির খানিক চাপা ভঙ্গিতে বলল, তোমার জন্য। নাবিলা বিস্মিত হল, আমি তো শাড়ি পরি না, পরতেও পারি না, কাউকে বললেই পরিয়ে দেবে, কিন্তু কেন আনলেন? এই প্রশ্ন স্বামীরকে খানিক থমকে দিল। এত প্রশ্ন করার কি মানে? শখ করে কিনে এনেছে, এটা কি বোঝা এত কঠিন? স্বামীর স্বভাববশ কিছুটা বিরক্তি নিয়ে বলল, এনেছি অন্বেষার বিয়েতে যাতে পরো। নাবিলা শাড়িটার দিকে তাকিয়ে মৃদু হাসল, তাও বুঝলাম, কিন্তু হঠাৎ শাড়ি আনতে গেলেন কেন? আমি তো শাড়িটা নিতে পারবো না। স্বামীর বিস্মিত, কেন? নাবিলা আবারও হাসল, কেমন নিজের প্রতি তাচ্ছিল্য ছিল সে হাসিতে। কারণ বিয়ে করা বউকে একটা শাড়ি দেওয়া উচিত, এই ভাবনা থেকে আপনি দিয়েছেন। মানে, লোক দেখানো? কিন্তু মন থেকে? উহু, মন থেকে যদি কখনো দেন তবে নিব। কথাগুলো স্বামীরের বুকের ভেতর হঠাৎ তীব্র আঘাতের মতো বাজল। লোক দেখানো? ওর মাথায় এমন কোথাও আসে নাই। নাবিলা কিভাবে ভাবল এটা? আহত গলায় স্বামীর শুধু বলল, আচ্ছা। তারপর রাগে জিদে শাড়িটা মুচড়ে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলল। মুহূর্তে ঘরটায় নীরবতা নেমে এলো। নাবিলা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। শুধু দেখতে পেল, শাড়িটা উড়তে উড়তে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। পুরোপুরি মিলিয়ে যাওয়ার পর একটা দীর্ঘশ্বাস ফেলল। সামির আর কিছু বলল না, কোনো প্রতিক্রিয়াও ব্যক্ত করল না। চুপচাপ গিয়ে শুয়ে পড়ল। নাবিলা ওখানেই ঠায় দাঁড়িয়ে রইল। কি করা উচিত বুঝতে পারছিল না। এই ঘটনার পর থেকে সামির আর নাবিলার সম্পর্কটা ভেতরে ভেতরে বদলে গেল। প্রথম দিকে অজান্তেই তারা একে অপরের একটু কাছাকাছি চলে এসেছিল। নীরব বোঝাপড়া, মৃদু ইশারায় ভেসে যাওয়া দৃষ্টি, সবকিছু মিলিয়ে অদৃশ্য টান ছিল। কিন্তু এক ঝটকাতেই সেই টান ছিঁড়ে গেল, আবারও তাদের মাঝখানে বিশাল দূরত্ব তৈরি হলো। এরই মধ্যে অন্বেষার বিদায় হলো। কিন্তু সামির আর নাবিলা একই ঘরে, একই ছাদের নিচে, একই বিছানায় থেকেও অপরিচিত। দু জনের মাঝখানে অদৃশ্য দেয়াল, যা তারা ভাঙতে চাইলেও ভাঙতে পারছে না। একে অপরকে ছুঁয়ে ফেলার মতো কাছে থেকেও তারা শুধু দূরের মানুষ হয়ে রইল। সময় কিন্তু তার নিয়মেই বয়ে গেল। স্বামীরের পরীক্ষা নিয়মমাফিক শেষ হল। হাতে এখন অফুরন্ত অবসর। অথচ এই অবসরটাই মাথার উপর বোঝা হয়ে দাঁড়ালো। 24 ঘন্টা তার কাছে এখন এক একটা 100 ঘন্টার মতো। মিনিটগুলো টেনে টেনে কেমন মাঝপথে কেটে যাচ্ছে। ঘড়ির কাঁটা ঠিকই ঘুরছে, কিন্তু স্বামীরের ভেতরে সময় জমে আছে বরফের মতো। কোথাও কোনো গতি নেই। সময় কাটবে কি করে? সময় তো তখনই কাটে, যখন মন ভালো থাকে। মন যদি ভালো না থাকে, তবে সময়ও বেইমানি করে, কষ্ট দিয়ে যায়। প্রতিটা মুহূর্তই দীর্ঘশ্বাসে ভরা। এখন কিছু করতে গেলেই স্বামীরের বুক কেঁপে ওঠে। কোনো ছোট্ট খেয়াল, সামান্য ভালোবাসা প্রকাশের ইচ্ছে, সবকিছুই সে নিঃশব্দে বুকের ভেতর গিলে ফেলে। ভেতরে ভয়, যদি আবার শুনতে হয়, সব লোক দেখানো। একটা কথা, একটা মুহূর্ত কিভাবে মানুষকে বদলে দিতে পারে, তা এখন স্বামীর টের পাচ্ছে। যেখানে আগে সে নির্দ্বিধায় নাবিলার সামনে নিজের অনুভূতি প্রকাশ করত, এখন সেখানে কেবল দ্বিধা আর শঙ্কা। মন থেকে কিছু দিলেও যদি ভুল বোঝে, ভালোবাসা প্রকাশ করলেও যদি অবহেলা মেলে, তাহলে না দেওয়াই ভালো। চুপচাপ নিজের ভেতর জমিয়ে রাখা নিরাপদ। অন্তত দিন শেষে হতাশ হতে হয় না। নাবিলা নিজেও বুঝতে পারছে, ও আগের মতো নেই। আগে যতটা সহজভাবে হাসত, খোলামেলা কথা বলতো, এখন ততটাই গুটিয়ে গেছে। প্রতিটা মুহূর্তে একটা অদৃশ্য হিসাব মেলাতে হয়। কে কতটুকু আন্তরিক, আর কতটুকু লোক দেখানো। তবে আজকাল নিজের হাসিটাই লোক দেখানো মনে হয়। স্বামীরের দিকে তাকালে মাঝে মাঝে কিছু একটা মনে হয়। হয়তো কিছুর একটা আকাঙ্ক্ষা। কিন্তু সেটা পূরণ করতে পারে না। নাবিলাও পূরণ করার কথা বলতে পারে না। ভয় পায়, যদি সেটা সত্যি না হয়, যদি কেবল দায়িত্ববোধ থেকে হয়, তাহলে কি একদিন এই সম্পর্ক শুধু ফাঁকা খলস হয়ে যাবে? এই ভয়ই ওকে বদলে দিয়েছে। কথার ভেতর তিক্ততা, আচরণের ভেতর শীতলতা এসেছে।
কিন্তু আসলে সেটা তার ইচ্ছা না, বরং নিজের ভয় ঢাকতে গিয়ে তৈরি করা এক ধরনের দেয়াল। ওদের দুজনের মধ্যে যে একেবারে কথাবার্তা হয় না, তা না। একেবারে কথাবার্তা বন্ধ করে তো একঘরে থাকা যায় না। কথা হয়, কিন্তু শুধু প্রয়োজনে, খুব সামান্য। খাবারের সময় হয়তো নাবিলা এসে বলে, মামনি খেতে ডাকছে, আসবেন। স্বামীর মাথা নাড়ে, মুখ থেকে শব্দ প্রায় বের হয় না। আবার কখনো কখনো খুব সংক্ষেপে উত্তর দেয়, আসছি। নাবিলা কিছু না বলে চলে যায়। স্বামীর হয়তো ফের বলে, আরেকটু দাঁড়াও, আমার নীল শার্টটা দেখছো? হ্যাঁ, ওটা ড্রয়ারের ভেতরে রেখেছিলাম। ঠিক আছে, ধন্যবাদ। এই অতি সাধারণ কথাবার্তা, প্রতিটি কথায় ফর্মালিটি। ওরাও অভ্যস্ত হয়ে গেছে কয়েকদিনে। অথচ প্রথম দিকেও স্বামীরের সাথে এরকম সম্পর্ক ছিল না। তাই খারাপ লাগলেও মেনে নিয়েছে, যেহেতু ভবিষ্যতে এই ফর্মালিটি মেনটেন করে চলতে হবে। আসলে শুরুতেই সাবধান হওয়া উচিত ছিল। যদি নিজেদের লাগাম টেনে ধরে একে অপরের সাথে এত না মিশত, তবে এই দিনের কষ্টটা কাউকে পেতে হতো না, নিজের মতো করে থাকতে পারত। মানুষ আসলে অভ্যাসের দাস। কারোর সাথে কথা বলা, হাসি, রাগ, অভিমান কিংবা নিছক চুপচাপ বসে থাকার অভ্যাস, সবই ধীরে ধীরে আমাদের ভেতরে গেঁথে যায়। প্রথমে সেটা খেয়ালই করা হয় না, কিন্তু সময় যত এগোয়, অভ্যাসগুলো অদৃশ্য সুতোয় জড়িয়ে ফেলে আমাদের মনকে। কোনো মানুষকে প্রতিদিন সামনে দেখা, তার কণ্ঠ শোনা, তার অঙ্গভঙ্গি বোঝা সবই নিছক রুটিন বলে মনে হয়। অথচ এই রুটিনই হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় স্বস্তি। আর যখন হঠাৎ সেই অভ্যস্ত রুটিনটা নিভু নিভু হয়ে আসে, তখনই মনে হয় কিছু একটা নেই। এই বুঝি সব গেল। নিঃশ্বাসের মতো স্বাভাবিক জিনিসটাই তখন ভারী হয়ে যায়। অভ্যাসের আলো কমে গেলে চোখ ভরে যায় অন্ধকারে। তখন আর বোঝা যায় না মানুষ হারিয়েছে নাকি শুধু নিজের ভেতরের একটা অংশ ভেঙে গেছে। স্বামীরের যাওয়ার দিন তারিখ একেবারে পাকাপাকি হয়ে গেল। এখন জুলাই মাস চলছে, আর সামনে সেপ্টেম্বরের 7 তারিখে ওর ফ্লাইট। দিন যতই কাছে আসছে, বাড়ির সবার ভেতর এক অদৃশ্য মন খারাপের ছায়া তত ঘনিয়ে আসছে। হাসি ঠাট্টার ভেতরেও নীরবতা জমে উঠছে। ঠিক তখনই অন্বেষা বিষণ্ণ পরিবেশটা ভাঙার জন্য হাজির হলো। সামির চলে যাওয়ার আগে আমাদের কোথাও ঘুরতে যাওয়া উচিত। সামির আর নাবিলার বিয়ে হলো কতদিন, এখনো তো কোথাও গেল না। কতবার বলেছি, এরা ব্যস্ততার অজুহাত দিয়ে পাশ কাটিয়ে দেয়। এবার আর ছাড়ব না। ওর গলায় ছিল অভিমান আর শিশুসুলভ বায়না। শাহিদ পাশ থেকে সাইড দিয়ে বলল, একদম ঠিক কথা, চলো আমরা সবাই একসাথে যাই। কিন্তু সামির একেবারেই রাজি হলো না। নাবিলাও অনাগ্রহ দেখালো। জনের মধ্যে অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছে, তাই এমন প্রস্তাবে স্বাভাবিক আনন্দ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু অন্বেষা হাল ছাড়ার মেয়ে নয়। সাজেকে যাওয়ার স্বপ্ন দীর্ঘদিনের। সেই স্বপ্ন এখনই পূরণ করতে চায়। বাচ্চাদের মতো বায়না ধরল, ও সামির, নাবিলা, রায়হান আর কামিনীকে সঙ্গে নিয়ে যাবে। রায়হান রাজি হলো, সে ছুটি ম্যানেজ করতে পারবে। কিন্তু স্বামীরকে কোনোভাবে রাজি করানো যাচ্ছে না। অন্বেষা নাবিলাকে চেপে ধরল, শোনো, তুমি যদি রাজি হও, স্বামীরকে আমি এক নিমিষে রাজি করিয়ে ফেলব। ও তোমার কথা কখনো কাটাতে পারে? এ তো জানি। আমি কেন বলবো? ওর মন চাইলে যাক। অন্বেষা এক চুল নড়ল না। হাতটা শক্ত করে ধরে বলল, না, তুমি এসব বললে হবে না। হয় স্বামীরকে রাজি করাও, নয়তো নিজের রাজি হও। তুমি স্বামীরকে বললে ও আর না করতে পারবে না। আমরা যাব সাজেক, অথচ তোমরা সাথে না গেলে আনন্দটাই মাটি হয়ে যাবে। তুমি একবার বলো, আমার জন্য হলেও। আচ্ছা, বলে নাবিলা একটা দীর্ঘশ্বাস ফেলল। এখন স্বামীরের সাথে আবার কথা বলতে হবে, ভাবতে কেমন লাগছে। জানে যে যাবে না, তারপরেও গিয়ে অনুরোধ করে রিক্ত হাতে ফিরে আসা। নিজের কাছে নিজেকে ছোট করা ছাড়া আর কিছুই না। তবুও সেদিন সন্ধ্যায় সাহস সঞ্চয় করে স্বামীরের ঘরে ঢুকল। জিজ্ঞেস করল, আপনি যেতে চাচ্ছেন না কেন? কোথায়? আপুদের সাথে। স্বামীর ঠান্ডা গলায় বলল, ও আচ্ছা, তুমি যাও। আমি কেন যাব? কোথাও গেলে তো সেটা কারো কারো কাছে লোক দেখানো হতে পারে, তাই না? আর শুধু মনে হবে না, এখন সত্যিই সেটা লোক দেখানো হবে। কখনো মন থেকে যেতে ইচ্ছে করলে যাব। নাবিলা দীর্ঘশ্বাস ফেলে বলল,
এত জেদ ভালো না। আচ্ছা। নাবিলা এবার একটু নরম স্বরে অনুরোধ করল। তবে কাছে পিঠে কোথাও চলুন না। ওরা এতবার আমাকে বলছে, আমি কি করতে পারি? আমার খারাপ লাগছে। সামির কিছুক্ষণ চুপ করে থেকে অবশেষে বলল, আচ্ছা। এই একটা শব্দে নাবিলার মুখে ক্ষণিকের জন্য আলোর হাসি ফুটে উঠল। সেই খবরটা অন্বেষাকে দিতে যাচ্ছিল, ঠিক তখনই সামির আবার ডাকল, শোনো, নাবিলা। সে ফিরে তাকালো। হুম। এই যে কাছে কোথাও যাব, এটাও কিন্তু লোক দেখানো। মন থেকে যাচ্ছি না। কথাটা ছুরির মতো বিঁধল। নাবিলা ভেতরের শক্তিটা চেপে ধরে বলল, আমি জানি। তারপর আর কিছু না বলে ঘর ছেড়ে বেরিয়ে এলো। মনের ভেতরে জমাট বাঁধা কষ্টের ঢেউ। স্বামীকে উদ্দেশ্য করে মনে মনে বলল, স্বার্থপর একটা। দুদিন পরেই চলে যাবে। এই কয়েকটা দিনেও নাটক করতে হবে। মন কি সাথে থাকে না? কাকে বেচে দিয়ে আসছে, নাকি দান করে দিয়ে যাচ্ছে, কে জানে। ঠিকই আছে, মন থেকে তোমার কাছে আর কিছুই আশা করব না। সাজেক নিয়ে সবার ভেতরে যতই শোরগোল থাকুক না কেন, সামির তো রাজি হলো না। আর তাকে জোর করার মতো সাহস কারো ছিল না। তবে কাছে পিঠে কোথাও যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে সে অর্ধেকটা দায় মিটিয়ে দিল। অবশেষে স্বামীরের যাওয়ার 15 দিন আগে সবাই মিলে নারায়ণগঞ্জ এলো। শীতলক্ষা নদীর শান্ত পারে, রিভার প্যারাডাইস ইকো রিসোর্টের ওয়াকওয়ে জুড়ে সোনালি আলোর নরম ছটা। সূর্যাস্তের আগ মুহূর্তে আকাশরঙের উল্লাসে মেতে উঠেছে। নাবিলা একা এসে দাঁড়ালো সেই ওয়াকওয়ের কিনারে। চারপাশের কোলাহল মিলিয়ে গেছে। মুহূর্তটা বোধ হয় কেবল তার জন্যই রচিত। স্বর্গীয়, নির্জন অথচ অসীম। সামির থাকলে মুহূর্তটা পরিপূর্ণ হতো। এই আক্ষেপ বুকের গভীরে খেলে গেল। কিন্তু ওকে ডাকা যাবে না। কিছুক্ষণ আগেই তো বলেছিল, তোমার গর্দভ টাইপ কাজকর্মে আমাকে জড়িও না। ঠিক আছে, থাকুক। নাবিলার তো কিছু যায় আসে না। বরং সেই মিস করবে এই অসাধারণ দৃশ্য, সূর্যাস্তের মুহূর্ত, আকাশের সোনালি রং, নদীর নির্জনতা আর এই অচেনা সৌন্দর্যে হারিয়ে যাওয়া নাবিলাকে। হঠাৎ খেয়াল হলো, এমন আকাশ আগে কখনো এভাবে চোখে পড়েনি। বিশালতা ভরে দিল মন, কিন্তু তার চেয়েও বেশি মুগ্ধ করল সূর্যের রং। অস্ত যাওয়ার আগে সূর্য এমন আগুন, এমন কোমল সোনালি রূপ নেয়। নাবিলা বিস্ময়ে মাথা উঁচু করে তাকিয়ে রইল, কয়েক পা পিছিয়েও গেল। অচেতনেই ধাক্কা খেল কারো সাথে। খেয়ালি করল না প্রথমে, দৃষ্টি আটকে আছে আকাশের রঙে। ঠোঁটে ঝলমলে হাসি ফুটে উঠল। পিছনে দাঁড়িয়ে সামির। সূর্যাস্তের আলোয়, নদীর পাড়ের বাতাসে, নাবিলার স্বামীরের বুকে পিঠ ঠেকিয়ে বিস্ময় নিয়ে তন্ম হয়ে তাকিয়ে রইল আকাশের দিকে। আর সামির নিঃশব্দে তাকিয়ে রইল ওর দিকে, যেন পুরো প্রকৃতির সৌন্দর্য নাবিলার মুখমণ্ডলে প্রতিফলিত হচ্ছে। তখন গোধূলির রং মুছে গিয়ে একেবারে নীল অন্ধকার নেমে এসেছে। চারপাশে হালকা আলো চিকমিক করছে, জোনাকি পোকার মতো। দূরে নৌকার হুইসেল ভেসে আসে, আর নদীর জলে ঝিরিঝিরি ঢেউয়ের শব্দ শুনতে পাওয়া যায়। এই নীরব মুহূর্তে হঠাৎ নাবিলা স্বামীকে উদ্দেশ্য করে বলল, কিছু বলবেন? কিছু বলতে আসছি তা কেন মনে হলো? নাবিলা কাঁধ ঝাঁকিয়ে বলল, এমনি জিজ্ঞেস করলাম। একটা কথা বলবো? বলো। নাবিলা গম্ভীর হলো। তার চোখে আলোটা ম্লান হয়ে গিয়েছিল, ক্লান্ত নদীর মতো। আপনি কিন্তু চাইলে এই কয়েকটা দিন ভালো হয়ে থাকতে পারেন। আর 14 বিভাজন 15 দিনের ব্যাপার। সামির থেমে গেল কিছুক্ষণ। মৃদু হাসি দিলেও সেই হাসি চোখে পৌঁছালো না। আমি খারাপ? তাহলে তো ভালো হওয়াটা লোক দেখানো। অন্তত লোক দেখিয়ে হলেও ভালো হন। দীর্ঘশ্বাস ফেলে সে মৃদু স্বরে বলল, আচ্ছা, চেষ্টা করব। কিছুক্ষণ বাদেই নীরব কথোপকথনের পর স্বামীর হঠাৎ ভঙ্গি বদলে জিজ্ঞেস করল, বাকিরা কোথায় গেল? নাবিলা উত্তর দেওয়ার আগেই দূর থেকে একগাল হাসি নিয়ে বাকিরা এগিয়ে এলো। রায়হান, কামিনী, অন্বেষা আর শাহিদ সবাই একসাথে কথা বলতে বলতে নদীর পাড়ে এসে দাঁড়ালো। অন্বেষা ওদের দেখে চোখ কুঁচকে বলল, কিরে তোরা এই আধারে কি করিস? লুকোচুরি খেলা চলছে নাকি রোমান্টিক ফিল্মের শুটিং চলছে? আমাদের সাথে গেলি না। অথচ ভালোই তো ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে। তোর ধারণা সম্পূর্ণ ভুল। সামির বলল। অন্বেষা গম্ভীর ভঙ্গিতে বলল, আমার মনে হয় না। রিসোর্টের নিয়মে নতুন আইন জারি করা উচিত, অন্ধকারে রোমান্স করলে জরিমানা 500 টাকা। তাই যা করবি বুঝে শুনে করিস। ভদ্রভাবে থাকিস।
সবাই হো হো করে হেসে উঠল। কামিনী বলল, আমাদের বোধহয় একটু দূরে থাকাই ভালো। এদের প্রাইভেসি ক্ষতি হোক, সেটা ঠিক না। আমরা কি চলে যাব? কথাটা কামিনী কাকের যে উদ্দেশ্যে করে বলল। সাধারণ মনোভাব থেকে বলল না কিভাবে বলল, তাও স্পষ্ট বোঝা গেল না। তবে ওর কথার উত্তরে কেউ চলে যাওয়ার আগ্রহ প্রকাশ করল না। তবে ঠাট্টা তামাশার মধ্যে গম্ভীরতার ভারটা খানিকটা নেমে গেল। স্বামীরও জোর করে হলেও একচিলতে হাসি ফুটাল। ভালো হয়ে থাকার চেষ্টা করতে হবে। আর নাবিলা, সে চুপচাপ দাঁড়িয়ে থেকেও ভেতরে কোথাও একটু হালকা হলো। স্বামীরের ভালো হওয়ার চেষ্টা শতবার সফল হলো। কোনো কিছুতে না করে নাই। সবার সাথে বসে আড্ডা দিয়েছে। নাবিলার সাথেও সহজ ব্যবহার করেছে। স্বামীরকে এইরকম স্বতঃস্ফূর্ত দেখে সবার মনে স্বস্তি এলো। জীবন কয়দিনের, দম ফুরালেই সব শেষ। বেঁচে থাকতেই যদি মানুষ সর্বক্ষণ হাড়ির মতো মুখ করে রাখে তবে বেঁচে থাকার মানে কি? হঠাৎ হঠাৎ কি যে হয়! রাতের অন্ধকারে নদীর ধারে সবকিছুই নিস্তব্ধ, শুধু পাতার ফিসফিসানি আর নদীর কলকলানি শোনা যায়। নাবিলা হঠাৎ সেই সরসর আওয়াজে চমকে হাত বাড়িয়ে স্বামীরের হাত ধরে ফেলল। সামির বলল, ভয় পেয়েছ? না। তাহলে হাত ছাড়ছ না কেন? নাবিলা দ্রুত হাত সরিয়ে নিল কিন্তু সামির আবার হাত ধরে বলল, হাত ছেড়ে দেওয়ার জন্য কথাটা বলি। সত্যি ভয় পেয়েছ কিনা জানতে চাইছি। একটু ভয় পেও না। এটা শুকনো পাতার আওয়াজ। নাবিলা অবাক চোখে স্বামীরের দিকে তাকালো। অবাক হওয়ার কারণ আছে। কয়েকদিন স্বামীরকে ভিন্ন রূপে দেখেছিল। আজ আবার দেখতে হচ্ছে। মনে হচ্ছিল এই শান্ত রাতে সে ওর সাহস যাচাই করছে। নাবিলা সেই সাহসের পরীক্ষায় ডাব্বা মেরে স্বামীরের দৃষ্টিতে ভরসা খুঁজে পেয়েছে। নাবিলা স্বামীরকে ঘিরে কেমন বিভ্রান্তিতে রয়েছে। একটা রহস্য ভেতর ভেতর জ্বলে। এতগুলো দিন ধরে দেখছে তবুও তাকে বোঝার সাধ্যই হলো না। সুযোগ আসেনি পুরোপুরি। যতবার সুযোগ এসেছে ততবারই অন্যরকম কিছু হয়েছে। নাবিলা যতবার স্বামীরের কাছাকাছি আসে ততবার স্বামীর নিজেকে অন্যভাবে উপস্থাপন করে। আজও হাত ধরে, হাত ছাড়ে। সবকিছু খোলামেলা। এক মুহূর্তে সাহসী, পরের মুহূর্তে আবার সংযত। ওর মনে হয় স্বামীরের আসল চেহারা ধরতে পারলেই জীবনের কোনো রহস্য উদ্ঘাটিত হবে। কিন্তু ধরা যায় না। মনের মধ্যে একটা জটিল ফাঁদ। নাবিলা চেষ্টা করে সেই ফাঁদে আটকা পড়ছে কিন্তু কোনোভাবে জট খুলতে পারছে না। ভালো থাকতে থাকতেই স্বামীর হঠাৎ করে এমন একটা কাণ্ড করল যার ব্যাখ্যা দেওয়া সম্ভব না। এটা কি ফাজলামি, নাকি অজান্তে আত্মপ্রকাশের ছাপ? স্বামীরের আচরণ এমন যে বোঝাই যায় না এটা পরিকল্পিত নাকি কেবল মুহূর্তের আবেগের প্রকাশ। ওরা ফিরে যাওয়ার আগের দিন রাতে নাবিলা ঘরে ছিল। এই ঘরটা সুন্দর। জানালা থেকে নদী দেখা যায়, সবুজ প্রকৃতি দেখা যায়। যদিও এখন রাত, রাতের প্রকৃতিরও আলাদা ভাষা রয়েছে। জানালার ধারে বসেছিল ও। সামির কোথা থেকে ছুটে এলো। জিজ্ঞেস করল, ওখানে কি করছো? নাবিলা না তাকিয়ে জবাব দিল, দেখছিলাম। কি? সামির এমনভাবে প্রশ্ন করল যেন নাবিলা কাউকে দেখছিল। ভুরু কুচকাল, তবে কণ্ঠে সরলতা এবং রহস্যমতা রেখে বলল, আকাশ পাতাল। ওহ আচ্ছা। নাবিলা নিজেই স্বামীরের কাছে এগিয়ে এল। রাতের নীরব ঘর আর জানালার মৃদু আলোয় তার চোখে হালকা উদ্বেগের ছাপ। তাড়াহুড়ো করে কোথা থেকে এলেন? কোনো সমস্যা? নরম কণ্ঠে জিজ্ঞেস করল নাবিলা। সামির কোনো উত্তর দিল না। এমন প্রয়োজনই সে মনে করল না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে শুধু নীরবতায় নিজেকে মেলে ধরার চেষ্টা করল। শব্দহীন, হালকা ছন্দে যেমন রাতের নিঃশব্দে নদী বয়ে চলে ঠিক সেভাবে সামির ইয়াসির নাবিলাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরল। ও হকচকিয়ে গেল। হৃদয়ে দ্রুততর স্পন্দন করছিল। কি হলো বোঝার চেষ্টা করতেই বুঝল। আর যখন বুঝতে পারল তখন ও নিজেও কিছুটা বিশ্রাম নিতে চাইল এই অনাকাঙ্ক্ষিত কিন্তু অদ্ভুত সান্ত্বনাম আলিঙ্গনে। তবে সুযোগ নেই। একটু থমথমে ভয় নিয়ে জিজ্ঞেস করল, এটা কি করলেন? সামির হালকা গলায় বলল, ভালো হয়ে থাকতে বলেছিলে। চেষ্টা করছি। এখন কি পছন্দ হচ্ছে না? আপনি ভালো হন না, আমাকে কেন জড়িয়ে ধরলেন? সামির ফতাফত উত্তর দিল, মানুষ কখন ভালো হয় জানো? ভালো থাকা যখন সহজ হয়। আর ভালো থাকা কখন সহজ হয় জানো? যখন তুমি কাছে থাকো।
আমার কাছে ভালো হওয়ার সর্বোত্তম উপায় এটা ছিল। আপাতত এটা ছাড়া আর কিছু প্রয়োগ করতে পারছি না। নাবিলা অজান্তেই একটু নরম হলো। তাহলে সবসময় এমন জোর করে আলিঙ্গন করবেন না, কিন্তু মাঝে মাঝে হৃদয়ে কখনো নিজ থেকে চাইলে মনও বাধ্য হয়ে যায়। সামির তখনও নাবিলাকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে রইল। ওখানেই পৃথিবীর সব শব্দ থেমে গেছে। নাবিলা সামান্য কেঁপেছিল, কিন্তু কোনো প্রতিরোধ দেখায়নি। হাতগুলো অচেতনভাবে সামিরের বুকের দিকে আঁকড়াল। দুজনের শরীরের কাছে কাছের এই নীরব সংযোগের সময় থেমে গেছে, মনেই না কেউ চারপাশে আছে। নাবিলার কণ্ঠে অজান্তে ভেসে উঠল, আপনি কি আসলেই বুঝতে চান? আমি তোমাকে অনেকবার বুঝতে চেয়েছি, তোমার নিয়মে। নাবিলা ধীরে বলল, আপনি ঠিকমতো বোঝেন কি আমি কতটা? সামির চুপচাপ নাড়ল। তারপর মৃদু স্বরে বলল, আমি বোঝার চেষ্টা করি যতটা পারি। চেষ্টা, তা কি যথেষ্ট? সামির চোখে একটি নিঃশব্দ প্রতিশ্রুতি ফুটল, পর্যাপ্ত না হলে আরও চেষ্টা করব। নীরবতা তাদের মাঝে দৃঢ় হয়ে গেল, দু জনের অনুভূতির একরূপ প্রতিচ্ছবি। নাবিলার হৃদয় হঠাৎ উত্তেজিত হয়ে উঠল, কিন্তু ও জানত এখনই কোনো অতিরিক্ত পদক্ষেপের সময় নয়। স্বামীরও নিজের ভেতরের উদ্দীপনা নিয়ন্ত্রণ করছিল, শুধু অনুভব করতে চাচ্ছিল এই মুহূর্তের সরল সত্য। হাওয়ার সঙ্গে লতা পাতার ফিসাফিসানি, নদীর ঢেউয়ের চুম্বন, সব তাদের অদৃশ্য সংলাপে বেঁধে রেখেছিল। স্মৃতির ওজন ভারী, কিন্তু তা জমা রাখতেই হয়। মানুষের জীবন সবসময়ই স্মৃতিতে বেঁচে থাকে। সামির পরশু চলে যাবে, এই ভাবনায় নাবিলার বুক দমবন্ধ করছে। হৃদয়ে চিৎকার করছে, কিন্তু মুখে কোনো শব্দ নেই। কষ্টটা প্রকাশ করার সাহস নেই, ইগো দাঁড়িয়ে আছে বাধা হয়ে। নিজের আবেগের সঙ্গে লড়াই করতে করতে সে একাকী ভয়ানক চাপ অনুভব করছে। সামির ওকে আশ্চর্যজনক বাঁধনে বেঁধে অদ্ভুত দোলাচলে ফেলে দিয়েছে। তারপর চলে যাচ্ছে। কেন যাচ্ছে? যেতেই হবে। সামিরের ইচ্ছে হচ্ছিল না যাওয়ার। মনে হচ্ছিল এমন কিছু ঘটুক যাতে যাওয়া বন্ধ হয়ে যায়। ওর মনে একটা অপূর্ণ ইচ্ছে লুকিয়েছিল। কিন্তু যদি যেতে হয়, তবে সেই অপূর্ণ ইচ্ছে এবার পূর্ণ করে নিয়েছে। আচ্ছা, তার যাওয়ার ভিত্তিতে নাবিলা কি বলে? ও যদি একবার মানা করত, করবে কি? জিজ্ঞেস করে দেখা যাক। সামির নাবিলার কাছে এসে জিজ্ঞেস করল, আমি তো চলেই যাচ্ছি। নাবিলা হেসে বলল, জানি। পরশু বিকাল 5টা নাগাদ ফ্লাইট। বাহ, মুখস্থ করে রেখেছ। হুম। নাবিলা স্বল্প সুরে জবাব দিল। সামির একটু কণ্ঠ ডিমে করে বলল, আমি গেলেই তো তোমার ভালো। হুম। নাবিলা শান্তভাবে উত্তর দিল, তাহলে তো যেতেই হবে। সামিরের কণ্ঠে মিশ্রিত হতাশা। হুম। নাবিলা আবারও ছোট্ট সম্মতির শব্দ। ফিরে না আসলেও চলবে। সামিরের চোখে এইবার অজানা শঙ্কা। নাবিলা মৃদু হাসল। হুম। আপনার এই ঘরটায় আমি সারা জীবন কাটিয়ে দিব। মনে পড়বে না? নাবিলা ধীরে ধীরে বলল, পরলে বাকি। মন নিয়ন্ত্রণের উপায় আমি জানি। সামির একটি দীর্ঘশ্বাস ফেলল। আচ্ছা, তাহলে থাকো। আমি আর ফিরছি না। নাবিলা সরাসরি সামিরের দিকে তাকিয়ে বলল, আপনি ঠিকই ফিরবেন, আপনার বাবা মায়ের টানে। আর কারো প্রতি টান নেই বলছো? নাবিলা একটু থেমে বলল, হয়তো আছে, ভাই বোন। আর কেউ? আর কে থাকবে? নেই বলছো? না থাকলেই বেঁচে যাই। নাবিলার সাথে আর কথা বলা উচিত না। যত কথা বলবে, তত মায়া বাড়বে, কষ্ট হবে। সামির দিনটা বাহিরে কাটাতে শুরু করলো এবং রাতের কিছুক্ষণ বাবা মায়ের সাথে, বাকির সময়টা নিজের সাথে বোঝাপড়া করতে করতেই শেষ হয়ে যায়। মুহূর্তটা ভারী হয়ে উঠছিল ধীরে ধীরে। অন্যান্য আত্মীয় স্বজনেরা দেখা করতে এসেছে। সামির সবকিছু চুপচাপ দেখে যাচ্ছিল। মনে হচ্ছিল তার বিদায়টা সবার জন্য উৎসবের রূপ নিচ্ছে। সবাই কথাবার্তা বলছে, হাসছে, আড্ডা দিচ্ছে। অনেকদিন বাদে সবাই এক হওয়ার খুশিতে মত্ত। অথচ উৎসবের হাসির আড়ালে একটা চাপা বিষণ্ণতা চোখে মুখে ঘোরাফেরা করছে। নাবিলা চোখ এড়িয়ে যাচ্ছিল, অথচ স্বামীর বারবার খুঁজে নিচ্ছিল সেই একজোড়া চোখ। নাটোর থেকে নাবিলার বাবা মাও এসেছেন। সামির তাদের সাথে কথা বলার সময় নাবিলাকে দেখল, এছাড়া সারাদিন ওকে আর পাওয়া যায় নাই। নাবিলা একটু অপ্রস্তুত হলেও বাবা মাকে দেখে মুখে আলগা হাসি ফুটিয়ে তুলল।
যাওয়ার দিন সকালটা দমবন্ধ লাগছিল। দমবন্ধের ভেতর থেকে হঠাৎ মুখ ফসকে বেরিয়ে এলো, নাবিলা, আমি আর তোমাকে দেখতে চাচ্ছি না। তুমি আমার সামনে আসবে না। কথাটা বলার পরপরই স্বামীর অবাক হওয়ার পালা। এ তো সে বলতে চায়নি। আসলে বলতে চেয়েছিল, যাওয়ার এই সময়টুকু পর্যন্ত আমার সামনে এসো না, তোমাকে দেখলে থেকে যাওয়ার টান পড়ে, অথচ তুমি তো চাইছো না আমি থাকি। কিন্তু ভুল করে বেরিয়ে গেল উল্টো কথায়। এখন কথা ফিরিয়ে নেবে কিভাবে? শব্দ একবার বেরিয়ে গেলে তো আর ধরা যায় না। নাবিলা বিস্ফোরিত চোখে তাকালো। চোখ মুখে বিস্ময়ের ছাপ, ভেতরে রাগের ছিটেফোঁটা। পেয়েছেটা কি? বিয়ে করে কি মাথা কিনে খেয়েছে? যখন যা বলবে তাই করতে হবে। নাবিলা ঠান্ডা, কাপা স্বরে যোগ করল, আমিও যার তার সামনে আসতে চাই না। এটাও চাই না যে সে আমাকে দেখুক। কাউকে দেখতেও যথেষ্ট যোগ্যতা লাগে, সেটা সবার থাকে না। তারপর এক মুহূর্ত দেরি না করে মুখ ফিরিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। দরজাটা ঠাস করে বন্ধ হওয়ার শব্দ, আর তারপরে এক গভীর শূন্যতা। সামির একা হয়ে বসে রইল। এত ভুল করার পর এই প্রথম সে বুঝতে পারল, নাবিলা তাকে ভুল বুঝেছে। আর ভুল বোঝার সুযোগ সে নিজেই তৈরি করে দিয়েছে। নাবিলাকে আর দেখা গেল না সারাদিনে। মানে সামির দেখতে পেল না, যাওয়ার সময়ও না। বাড়ির উঠোনে লোকজনের ভিড়, কোলাহল, সেই ভিড়ের ভেতর স্বামীর বারবার একটা মুখ খুঁজছিল। কোথাও নেই। গেট পর্যন্ত আসার আগে একবার থেমে তাকালো চারদিকে। দালানঘরের বারান্দা, জানালা, সিঁড়িঘর সবখানে চোখ বুলিয়ে নিল। কেউ নেই। মনটা কেমন ভেঙে পড়ল। তাহলে এভাবে যেতে হবে। একটুখানি দেখাও পাবে না। আসলে সবাই ভেবেছিল নাবিলার মন খারাপ, তাই ইচ্ছে করেই স্বামীরের সামনে আসছে না। অদৃশ্য থেকে বিদায় নেওয়ার অভিমানী খেলা, সবাই সেভাবে ধরে নিল। কিন্তু সত্যিটা ছিল ভিন্ন। নাবিলা একদম একা দাঁড়িয়ে ছিল ছাদে। সেখানে থেকেই চুপচাপ দেখছিল সবকিছু। দূরের ফাঁকা আকাশের মতো ওর বুকের ভেতরেও ফাঁকা হয়ে যাচ্ছিল। ঠোঁট শক্ত করে কামড়ে রেখেছিল, চোখে কষ্ট জমলেও বাইরে প্রকাশ পায়নি। স্বামীর গাড়িতে উঠল মন খারাপ করেই। শেষবার গাড়ির জানালা দিয়ে আশেপাশে তাকালো, এমনকি উপরের দিকেও। কোথাও নেই নাবিলা। পৃথিবীর সব ভিড়ের মাঝেই সে একেবারে হারিয়ে গেছে। আর ছাদের কোণে দাঁড়িয়ে থাকা নাবিলা কেবল নিজেকে বলল নিঃশব্দে, যখন একবার আমায় বলেছেন আর সেই কথায় আমার মনে আঘাত লেগেছে, তখন আপনি তাকালেও আমায় দেখতে পারবেন না। আমার উপস্থিতি টের পাবেন না। নাবিলা নিজের দিনগুলোকে নতুন মোড় দেওয়ার চেষ্টায় মরিয়া হয়ে উঠল। নিজের শূন্যতা ঢাকতে সেদিনই জীবনটা একটা নির্দিষ্ট রুটিনে আবদ্ধ করে নিল। বাড়ি যাওয়ার ইচ্ছে পোষণ করেছিল, কিন্তু মাঝখানে কিছু ঘটনার জন্য অনেকদিন ক্লাসে যাওয়া হয় নাই। এইবার নিয়মিত হওয়া উচিত। এখন নিজের দিকে একটু মনোযোগ দিতে হবে। কৃত্রিমভাবে হলেও। কোথাও কেউ নেই তবুও মন কাউকে খুঁজে বেড়াবে, এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। ও হ্যাঁ, তার আগে আরেকটা বিশেষ কাজ আছে। স্বামীরকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিল, যেহেতু সে ওকে দেখতেই চাচ্ছে না। যোগাযোগ করবে কিসে? করলে করবে, না করলে নাই। নাবিলা মরে যাবে না তাতে। পরদিন সকালে বহুদিন পর ক্লাসে এলো। সবাই একটু অবাক। এতদিন অনুপস্থিত থাকার কারণ হিসেবে এক একজন এক এক কথা বলছে। একজন জিজ্ঞেস করল, এতদিন কোথায় ছিলে? ভাইয়ার কাছে একদিন খোঁজ করতেই বলেছিল, তুমি নাকি তোমার বাড়ি গেছো। কাহিনী কি? আরেকজন মুচকি হেসে বলল, আমার মনে হয় নাবিলার বাবু হবে। এবার তৃতীয়জন যোগ করল, হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। শিমুরও তো বাবু হবে, সেও তো এমনই করে। বাপের বাড়ি থাকে, ক্লাসে আসে না, শুধু পরীক্ষা দিতে আসে। নাবিলাকে ওরা কিছু বলারই সুযোগ দিচ্ছিল না। ওদের কথার চাপে পিষ্ট হয়ে কিছু যে বলবে তাও পারছিল না। এরই মধ্যে ওরা আবার খিলখিল করে হাসতে লাগলো। চুপচাপ কেন? সত্যিই নাকি? মিষ্টি কই? নাবিলা হাসি চেপে জবাব দিল, আরে না, এমন কিছুই না। কিছু ব্যস্ততার কারণে আসতে পারিনি। এখন থেকে ভাবছি রেগুলার ক্লাস করব। সেদিন সময়টা বেশ কাটল। বান্ধবীদের সাথে আড্ডা মানেই কেঁচো খুঁড়তে গিয়ে কেটে বের করে নিয়ে আসা। কে ক্লাসের হ্যান্ডসাম হিরো, কে বেশি স্মার্ট, কে আবার শুধু ছ্যাঁচড়ামির মাস্টার, কে বিখ্যাত ফ্ল্যাটবাজ, এসব নিয়ে সবাই একে অপরকে টেনে টেনে হাসাহাসি করছে।
নাবিলা মুখ গম্ভীর করার চেষ্টা করেও হেসে ফেলল। ফেরার পথেও পরিচিত কয়েকজনের সাথে ফিরল। কিন্তু মনে শান্তি নেই। ভেতরে ভেতরে আগুন জ্বলছে। মনটা কিছু একটা করার জন্য হাহাকার করছে, আয়তারা পায়তারা করছে। হাত নিষ্পিস করছে, কাউকে মারতে পারলে হয়তো ভালো লাগতো। অথচ নিজেও জানে, এই সব অস্থিরতার একটাই নাম। নাবিলা দাঁড়িয়ে আছে সেই পরিচিত পথে, যে পথে হেঁটে হেঁটে প্রতিদিন বাড়ি ফিরে। আশেপাশে পুলিশি দৃষ্টি মেলে ভাবে, আমার আত্মসম্মানবোধটা কোথায় খুলে পড়ে গেল। যাকে নিয়ে সে এত প্রশ্ন করে, এত দ্বিধায় ভোগে, এত অভিযোগ করে, যে মানুষটা বুঝতে চায় না, তার দিকেই কেন মন ছুটে যায়। আমার মন কেমন বিদ্রোহী হয়ে উঠেছে, নিজের মতো ছুটে চলছে। তাকে ধরে রাখার সাধ্য হচ্ছে না। শালা আমার খায়, আমার পরে, আমার কাছে থাকে, কিছু হলে আমাকে এই প্রশ্ন করে, তবুও কি না অন্য কারো কথা ভাবে। কেন ভাবিস, মনের বাচ্চা মন। চোখে আগুনের ঝিলিক নিয়ে মনে মনে গোজগোজ করে নাবিলা। মনকে যদি সত্যি আদালতের কাঠগড়ায় দাঁড় করানো যেত, নাবিলা নির্ঘাত মামলা ঠুকে দিত, মনের বিরুদ্ধে কেস, আমার আত্মসম্মান খেয়ে ফেলার দায়। স্বামীর পৌঁছেও একটা ফোন দিল না। নাবিলার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। এতদিন ধরে যা না বলার কথা জমে আছে, ইচ্ছে করছিল ফোন করেই চারি মেরে কয়েকটা করা কথা শুনিয়ে বুকটা হালকা করে। কিন্তু সেটা তো সম্ভব নয়। তাই ঘরের কোণে রাখা স্বামীরের একটা ছবির সামনে দাঁড়িয়ে বলল, এই যে মহাশয়, কি ভাবছ, খুব বড়লোক হয়ে গেছ তাই না? এমনিতেই ভাবের রাজা, তার উপর দুদিনে আরো সাপের 5 পা দেখেছ তুমি। ফোন করা যায় না? শালা এত ব্যস্ত থাকে নাকি কেউ? আমার থাকলা আমার সাথে, থাকলা একই ঘরে, আমাকেই জড়িয়ে ধরে আওলা ঝাওলা কথা বললা, আমার মনের দখলদারিত্ব নিলা, আর আমাকেই এখন মনে পড়ে না। ধুর বজ্জাত, তুমি কি ভেবেছ আমি তোমার জন্য কাঁদব? উল্টা তোমার জন্য হাসব, নাচব, তবুও তোমাকে পাত্তা দেব না। অভিনয়ের জন্য পুরুষ মানুষ সেরা রেহাহ, এটা মিথ্যা কথা না। এই নাবিলা ইবনাত তা হারে হারে টের পাচ্ছে। গলা ভারী হয়ে যাওয়ার কারণে একটু থামল নাবিলা। কিন্তু মুখের অভিমান অটল রাখল। যাও, থাকো তোমার বিদেশে। আমি এক বিন্দু চিন্তাও করব না। তুমি শালা রং তামসা ভালো জানো। যদি কোনো উল্টাপাল্টা কথা তোমার নামে শুনেছি তো তুমি খতম। এদিকে একটারের সামাল দিছি, ওইদিকে আবার কোন বজ্জাত পিছু নেয় কে জানে। নাবিলা টেনশনেই শেষ। ব্যাডা মানুষ বিশ্বাস করতে নাই। এদের দ্বারা দুনিয়ার সব সম্ভব। এরা ঘরে বউ রেখে বাইরে 3-4টা প্রেমও করতে পারে, আবার প্রেমিকা রেখে বিয়েও করতে পারে। মামনিকে বলতে হবে, তিনি যদি ছেলেকে একটু সাবধান করে দেন। পরদিন ক্লাস থেকে ফেরার পথে নাবিলা বান্ধবীদের সাথে সিনেমা দেখতে গিয়েছিল। বাড়ি থেকে অনুমতি নিয়ে বেরিয়েছিল, তাই মনটা হালকা ছিল। হাসি ঠাট্টায় সময়টা কেটে গিয়েছিল বেশ। সিনেমার গল্প নিয়েই আলোচনা করতে করতে ওরা হাঁটছিল। হঠাৎ করেই নাবিলার চোখে পড়ল, সামনের মোড়ে আয়ান দাঁড়িয়ে আছে। মুখটা গম্ভীর, চোখে মৃদু চিন্তার ছায়া। সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। কথোপকথনের ভঙ্গি দেখে মনে হচ্ছিল, ওরা দুজন কোনো গুরুত্বপূর্ণ কিছু নিয়ে কথা বলছে। নাবিলার কৌতূহলটা আরো বাড়ল যখন মেয়েটাকে ভালো করে চিনতে পারল। এর আগে একাধিকবার অন্বেষাদের বাড়িতে যাওয়া আসার সময় চোখে পড়েছিল। একেবারেই অচেনা না, এর পাড়াতেই থাকে। নাবিলা দাঁড়িয়ে পড়ল। বান্ধবীরা এগিয়ে গেলেও সে নীরব দাঁড়িয়ে রইল। সামনের দিক থেকে এক বান্ধবী গলা চড়িয়ে ডাক দিল, কিরে নাবিলা, ওখানে দাঁড়িয়ে পড়েছিস কেন? আয় না। নাবিলা চমকে উঠল। তাড়াতাড়ি উত্তর দিল, তোরা যা, আমি আসছি। আসলে ওর ইচ্ছে হচ্ছিল আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আয়ান আর মেয়েটার কথাবার্তা একটু শোনা। কিন্তু দুর্ভাগ্য, দুজন উল্টো দিকের রাস্তা ধরে হাঁটা শুরু করল। অগত্যা নাবিলার আর উপায় রইল না। পা চালিয়ে বান্ধবীদের পেছনে পেছনে হাঁটতে শুরু করল। তবে আয়ান আর ওই মেয়েটার অস্থির চোখমুখ গোপন কোনো কিছুর আভাস দিচ্ছিল। কিছু কি চলছে ওদের মধ্যে। কিন্তু আয়ান ভাইয়া বলেছিল, বিয়ে করবে না। ওসব কি সব বানোয়াট কথাবার্তা। নাবিলা তাড়াতাড়ি ফিরল। অন্বেষা আপুর সাথে এখন তো আর হামেশাই দেখা হয় না, তাই ফোনে জানাতে হবে। নাবিলা ফিরে এসে ফ্রেশ হয়ে মামনির সাথে গল্প করল খানিকক্ষণ। তারপর ঘরে এসে ফোন হাতে নিয়ে বসল।
এই ঘরটা এখন পুরোপুরি ওর নিজের। দখলদারিত্ব একেবারেই নাবিলার। ভালোই হলো বিছানার ওপর হাত পা ছড়িয়ে শোয়া যাবে, বই ছড়িয়ে রাখলেও কেউ ধমকাবে না, জিনিসপত্র এদিক ওদিক হলেও বলার কেউ নাই। ইচ্ছে হলে রাত জাগা যাবে, গান শোনা যাবে। একেবারে স্বাধীন জীবন, কোনো বাঁধন নেই। অন্বেষাকে ফোন করতে চেয়েছিল, তবে ফোন করতে হলো না, অন্বেষাই ফোন করল। আপুর শ্বশুরবাড়ির কাছেই, খুব দূরে নয়। তাই প্রায় সময়েই এখানে চলে আসে। অথচ বিয়ের আগে খুব বড় মুখ করে বলেছিল, বিয়ের পর ভুলেও আর বাপের বাড়ি আসবে না। অথচ এখন দুদিন অন্তর অন্তর নাচতে নাচতে এসে হাজির হয়। হাসতে হাসতেই নাবিলা ফোন রিসিভ করল। ওপাশ থেকে অন্বেষার জরুরি বলা, এই নাবিলা, ফ্রি আছো? হ্যাঁ, আছি তো। অন্বেষা দেরি না করে বলল, আচ্ছা, স্বামীরকে বলতেছি, ও তোমার সাথে কথা বলতে চায়। স্বামীরের কথা কানে আসতেই নাবিলা চমকে উঠল। কথা বলবে না তার সাথে? তৎক্ষণাৎ ব্যস্ত গলায় বলল, না না আপু, ভুলে গেছিলাম, পড়াশোনা করছি। আমি একদমই ফ্রি নই এখন। কি বলো? সামির আমাকে কতক্ষণ ধরে জ্বালাচ্ছে। আয়ানকেও ফোন দিয়ে খোঁজ নিয়েছে, তুমি আমাদের বাড়িতে আছো কিনা। তাহলে কি ওকে বলে দিব, এখন যেন ফোন না করে। নাবিলা ঠোঁট কামড়ে ধরে বলল, অবশ্যই। ফোনটা কেটে দেওয়ার সঙ্গে সঙ্গেই বিছানায় ছুঁড়ে মারল। চোখ কুচকে একরাশ রাগ নিয়ে ফিসফিস করে বলল, জমিদার হয়েছে নাকি? সারা বাংলার মানুষকে ফোন দিয়ে জানাচ্ছে, সে কত উদার, কত মহান। উহ, ভণ্ড ব্যাটা ছেলে কোথাকার। স্বামীরের জন্য আয়ান ভাইয়ার প্রশ্নটা আর তোলা হলো না। থাক, পরে কথা বলে নিবে। তারপর নাবিলা সত্যি পড়াশোনায় ব্যস্ত হলো। বই খুলল ঠিকই, কিন্তু পাতার পর পাতা উল্টে যাচ্ছিল, কিছুই চোখে আটকে থাকছিল না। কলম হাতে নিয়ে দুই এক লাইন লিখল, আবার খাতায় আঁকিবুকি শুরু করল। মাঝে মাঝে ঘড়ির দিকে তাকাচ্ছে, আবার ফোনটা তুলে নাম্বার তালিকা কেটে দেখছে, কারো কাছেই ফোন দিচ্ছে না। শেষে বিরক্ত হয়ে বই বন্ধ করে বিছানায় ছুঁড়ে দিল। খাতাটা নিজের কাছে টেনে নিল। হঠাৎ আঁকতে লাগলো একটা বেকা নাকওয়ালা কার্টুন মুখ, তার পাশে লিখল, জমিদার। নিজেই দেখে হেসে ফেলল। আবার আকল কাটাকুটি করল। পড়াশোনার চেয়ে এই মুহূর্তে অকারণ আঁকিবুকি করায় বেশি সহজ কাজ মনে হলো। এরই মধ্যে রেশমা দৌড়ে এসে বললেন, নাবিলা, তুমি কি ফোন বন্ধ করে রেখেছ? নাবিলা বিস্মিত হয়ে ফোন হাতে নিয়ে দেখল, স্ক্রিন অন। না তো। তাহলে সামির আমাকে কেন জিজ্ঞেস করছে, তোমাকে ফোন করবে কিনা? নাবিলা আকাশ থেকে পড়ল। এই ছেলে আবার কি শুরু করেছে? থতমত খেয়ে বলল, মামনি, আমি এখন খুব ব্যস্ত, পরে কথা বলবো। রেশমা ভুরু কুঁচকে তাকালেন। পড়াশোনা করছো? হ্যাঁ, করছিলাম। তাহলে তাই করো। সারাদিন এত বকবক করতে হবে না। স্বামী হয়েছে তো কি হয়েছে, সর্বক্ষণ বকবক করতে হবে না। পড়ো মা, তুমি পড়ো। তিনি যেভাবে এসেছিলেন সেভাবেই চলে গেলেন। সামির কি শুরু করেছে, কে আর করবে, কতক্ষণ করবে? অতদূর থেকে বসে নাবিলাকে ধরা সম্ভব না। যা ইচ্ছে হয় করুক। খুব তো বলেছিল, নাবিলা কি সব ভুলে গেছে নাকি? ভুলে নাই কিছুই। দরকার হলে লিখে চোখের সামনে দেওয়ালে টাঙিয়ে রাখবে, যেন একবারে চিরকালের মতো মনে থাকে। পরদিন ক্লাস শেষে গেট দিয়ে বেরোতেই হঠাৎ পেছনে থেকে কেউ ডাক দিল, এই নাবিলা। চমকে পেছনে ফিরে দেখল অন্বেষা। নাবিলা মুহূর্তেই খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরল। আরে আপু, তুমি এখানে? কি আশ্চর্য! অন্বেষা ঠোঁটে হাসি টেনে বলল, আশ্চর্য নয়, জরুরি। মোমার জন্য এসেছি। সামির পাগল করে ছাড়ছে। মোমার সাথে একটু কথা বলতে চাচ্ছে। ফার্স্টে তোমাদের বাসায় গিয়েছিলাম। কাকি বলল, তুমি ভার্সিটিতে। তাই আমি সরাসরি চলে এলাম। নাবিলা কপালে হাত ঠেকাল। ও আল্লাহ, তোমাকে বারবার বিরক্ত করছে কেন? আমাকে সরাসরি ফোন দিলেই তো পারে। তোমার অনুমতি ছাড়া তোমাকে ফোন দিবে না। নাবিলা চোখ বড় বড় করে তাকালো। এত ভদ্রতা কবে শিখল সে? যাই হোক, এখন তো কথা বলতেই পারবো না। আমি তো রাস্তায় আছি। কথা বলতে বলতে যদি গাড়ি চাপায় অ্যাক্সিডেন্ট করে মরে যাই, তখন কি হবে? ও না হয় বউ হারাবে, বিয়ে করে শূন্যস্থান পূরণ করতে পারবে। কিন্তু আমার মা বাবা, আমাকে তো আর ফিরে পাবে না।
অন্বেষা কিছুক্ষণ চুপ করে থেকে চিন্তিত গলায় বলল, কথাটা ঠিকই বলেছ। নাবিলা হাত নেড়ে বলল, তাহলে এই জন্যই বলছি, এখন আর কথা বলবো না। অন্বেষা বিরক্ত মুখে স্বামীরকে ফোন করে নাবিলার বলা কথাগুলো বলল। ওপাশে স্বামীর কি বলল কে জানে। অন্বেষার ভ্রু ক্রমশ কুঁচকে যাচ্ছিল। শেষমেশ সে ধমক দিয়ে ফোন কেটে দিল। এই ছেলেটা একদমই মাথামোটা, বলে হাফ ছাড়ল অন্বেষা। নাবিলা হাসি চাপতে পারল না। অন্বেষার সাথে হাঁটতে হাঁটতে নাবিলা চোখে রেখেছিল আশেপাশে। গতকালের মতো আজও আচমকা নজর পড়ল আয়ানের দিকে। কিন্তু আজ সেই মেয়েটা ওখানে নেই। নাবিলা কৌতূহল চেপে রাখতে না পেরে অন্বেষাকে বলল, দেখেছ আয়ান ভায়া? অন্বেষা ঘুরে তাকালো। ঠিক সেই মুহূর্তে ওই মেয়েটা ধীরে পায়ে আয়ানের দিকে এগিয়ে এলো। নাবিলা এবং অন্বেষা দুজনেই হকচকিয়ে তাকিয়ে রইল। নাবিলা স্বাভাবিকভাবে অন্বেষার কাছে কিছুটা এগিয়ে এসে আড়ালে দাঁড়ালো। ওরা দুজন রাস্তায় দাঁড়িয়ে কিছু একটা নিয়ে গভীর আলোচনা করছিল। কথাবার্তা তো পরিষ্কার শোনা যাচ্ছে না, কিন্তু দৃষ্টি, ভঙ্গি, হাতের ইশারা সবই বোঝাচ্ছিল গুরুত্বপূর্ণ কিছু নিয়ে কথা হচ্ছে। কি এমন বিষয় হতে পারে যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এভাবে ফিসফিস করতে হবে? কিছু সময় পর ওরা দুজন আলাদা পথে চলে গেল। ওরা যাওয়ার পর এই দুজন আস্তে করে আড়াল থেকে বেরিয়ে এলো। অন্বেষা বলল, পড়শি। ও আয়, নামটাই ভুলে গেছিলাম। আমি গতকালও এখানেই দেখেছি দুজনকে। অন্বেষাকে ভাবুক দেখালো। কি রহস্য চলছে? লুকিয়ে দেখা, গোপন মিটিং, ফিসফিস সবকিছু একসাথে। কি করা যায়? চলো ভাইয়াকে জিজ্ঞেস করা যাক। ঠিক হবে না। ভাইয়া হয়তো বিষয়টা গোপন রাখতে চাচ্ছে। কিন্তু এত গোপনীয়তা কিসের? দুজন ডুবে ডুবে জল খাচ্ছে, বুঝতে পারছো? কিন্তু ভাইয়া পড়শির সাথে এতদিন বুঝতেই পারিনি। অথচ আমার চোখের সামনে আমাদের বাড়িতে কথাবার্তা বলতো। তুমিও তো দেখেছ, তাই না? চলো ভাইয়ার কাছে যাই। থাক আপু, এখন কিছু বলো না। ভাইয়াকে চিন্তিত দেখালো। পরে সময় হলে, মনমেজাজ ভালো থাকলে জিজ্ঞেস করো। বলছো? ঠিক আছে। চলো এখন বাড়ি গিয়ে তোমাকে স্বামীরের সাথে কথা বলিয়ে আমরা মজা করব। অন্বেষা বলল, স্বামীরের সঙ্গে ও কথা বলবে না। যতবার কথা বলার প্রসঙ্গ উঠবে, ততবার এড়িয়ে যাবে। এতদিন কাছে থেকে নাবিলাকে মজা দেখিয়েছে, এবার দূর থেকে নাবিলা তাকে সেই মজার দৃশ্য উপভোগ করাবে। নাবিলা মনে মনে বলল, ইট মারলে যে পাটকেল খেতে হয়, তা তোমাকে এইবার বুঝতে হবে। কত ধানে যে কত চাল, তাও তোমাকে বুঝিয়ে ছাড়ব। তুমি যদি ডালে ডালে চলো, তবে আমি পাতায় পাতায় দৌড়াব মিস্টার। নাবিলা সত্যি স্বামীরের সাথে আর কথা বলল না। সেদিনও দুবার স্বামীর লোক মারফত খবর পাঠালো, কিন্তু নাবিলা ব্যস্ততার অজুহাতে এড়িয়ে গেল। মুখে না বললেও এড়িয়ে যাওয়ার ভঙ্গিটুকুই ছিল যথেষ্ট। কামিনী দূর থেকে কৌতূহলী চোখে ওর প্রতিটি আচরণ লক্ষ্য করছিল। বোঝাই যাচ্ছে ভেতরে ভেতরে ও ভাবছে, স্বামীর এমন মরিয়া হয়ে কথা বলতে চাইছে কেন? আর নাবিলা কেন এভাবে তাকে এড়িয়ে যাচ্ছে? নাবিলা লক্ষ্য করল কামিনীর এই হাবভাব। একসময় হাসতে হাসতেই জিজ্ঞেস করল, কি হয়েছে ভাবিজান? এত কৌতূহল কিসের? কামিনী ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি আমাকে এভাবে ডাকবে না তো, বিরক্ত লাগে। আমার স্বামী তো তাই ডাকে আপনাকে। মানা করতে পারো না। ওমা, সম্পর্কে তো ভাবি হচ্ছেন। কামিনী বিরক্ত হয়ে বলল, তো এইভাবে রমছম মিশিয়ে ডাকতে হবে? যত সব। বলিই মুখ চামটা দিয়ে চলে গেল। নাবিলা তখন হেসে কুল পেল না। স্বামীর নেই ঠিকই, কিন্তু ওর কর্মকাণ্ড, ওর উপস্থিতি, এমনকি ওর তরফের খুনসুটিও এখনো ঘরজোরে রয়ে গেছে। সেদিন রাতে অন্বেষা বাড়িতে ছিল। দুজনে মিলে সারা রাত ধরে মুভি দেখে, গল্প করে, হাসাহাসিতে সময় কেটে গেল। স্বামীরের টানাপোড়েনের চিন্তা থেকে একটু হলেও মুক্তি পেল নাবিলা। সকালে বাড়িতে ফিরতেই থতমত খেল, চোখ কপালে উঠল, মুখ হা হয়ে গেল, তাজ্জব বনে গেল, রীতিমতো লজ্জায় পড়তে হলো। স্বামীর গত দুদিন ধরে নানাভাবে চেষ্টা করেছে নাবিলার সাথে কথা বলার জন্য। কখনো মা, কখনো অন্বেষা, কখনো আয়ান, আবার একবার রায়হান ভাইয়াকে পর্যন্ত বলেছিল নাবিলার সাথে একটু কথা বলাও। কিন্তু প্রতিবারই নাবিলা ব্যস্ততার দোহাই দিয়ে এড়িয়ে গেছে।
তবে এড়িয়ে চলার খেলাটা ভোরের শান্ত সকালে বোধহয় হঠাৎ ভাঙতে চলল। নাবিলা বাড়িতে ফিরে আসতেই দেখল ডাইনিং টেবিলে সকালের নাস্তায় ব্যস্ত মামনি বাবা। নাবিলা অপ্রস্তুত বোধ করে সরে পড়তে চেয়েছিল, তার আগেই সাখাওয়াত হোসেন মৃদু স্বরে বললেন, আম্মা, সামির ফোন করেছিল একটু আগে। অনেকক্ষণ কথাবার্তা বললাম। তোমার সাথে নাকি কোনোভাবেই কথা হচ্ছে না। রাগ করেছ নাকি মা? যাও, রাগ অভিমান করো না। নিজেদের মধ্যে মিটিয়ে নাও। আমাকে ফোন করে তোমাকেই চাচ্ছিল। তখন তো তুমি ছিলে না। আমি এখন ফোন দিয়ে দিই, মা। সম্মানিত শ্বশুরের মুখে এমন কথা শুনেই নাবিলার গাল লাল হয়ে উঠল। বুকের ভেতরটা ধড়ফড় করতে লাগলো। এমন লজ্জা! নিজের বাবার কাছেও ফোন করেছে সামির। ছি ছি, আর কত কাহিনী দেখতে হবে নাবিলাকে। না, যাই হোক, সামিরের সাথে ও কথা বলবে না। শ্বশুর মশাইয়ের চোখের দিকে তাকিয়ে হঠাৎ আত্মসংবরণ হারিয়ে ফেলল। কোনোমতে ঠোঁট নাড়ল। বাবা, আমি কথা বলছি। সাখাওয়াত হোসেন খুশি হয়ে উঠে বললেন, হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি বলো। রাগ করে থেকো না মা। এখন তো কাছাকাছি নাই যে রাগ ভাঙানোর সুযোগ পাবে। শোনো, স্বামী স্ত্রীর সম্পর্কটা তো খুব নাজুক। একে অন্যকে এড়িয়ে চললে চলে। কথা বলো। তোমার সাথে যোগাযোগ করতে না পেরে ছেলেটা যে কত কষ্ট পাচ্ছে, শুনে আমার মন খারাপ হয়ে গেল। নাবিলার কানে এইবার গরম ধোঁয়া উঠতে লাগলো। কি ভয়ঙ্কর বিব্রতকর মুহূর্ত! আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না। একরকম দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বাইরে এখনো বাবার হাসিমাখা কণ্ঠ ভেসে আসছে, ভেতরে নাবিলার বুকের ভেতর ঢাকের মতো বাজছে। নাবিলা বিছানায় বসে ফোনটা শক্ত করে ধরে আছে। সব নোটিফিকেশন চেক করেছে। সামির ওকে ফোন করা তো দূরে থাক, সামান্য টেক্সট করে নাই। অথচ দুনিয়া শুদ্ধ খুঁজে বেড়াচ্ছে। মাথার ভেতর ঝড় বইছে নাবিলার। কেন চাইছে স্বামীর কথা বলতে? কি আছে ওর কাছে বলার? যাওয়ার আগে তো এমন অপমান করে গেল যে মনে হয়েছিল একেবারে শেষ। তবুও কেন থামছে না? স্বাদ মেটেনি নাকি? এখন আবার বাবার কাছে পৌঁছেছে। ছি, সামির একেবারে বেহুদা নাটক করে যাচ্ছে। কোন মানে হয় না এসবের? আজ বাবার কাছে পৌঁছেছে, কাল কি করবে কে জানে। তবুও নাবিলার কাছে ফোন করছে না। অজুহাত দিচ্ছে, অনুমতি ছাড়া ফোন করব না। শরীর ভর্তি এত এগো নিয়ে একটা মানুষ রাতে ঘুমায় কেমনে? যেখানে খুশি যাক, যা ইচ্ছে করুক। নাবিলা নিজের জীবন নিজের মতো চালাবে, ওর জন্য থেমে থাকবে নাকি? তবু ভেতরে ভেতরে দমবন্ধ করার রাগ আর লজ্জা একসাথে খচখচ করছে। যদি বাবা আবার কিছু বলেন তো নাবিলা সরাসরি জানিয়ে দেবে, আপনার ছেলের আমার চেহারা দেখতে চায় না, আমি যে আশেপাশে থাকি সেটাও চায় না। এই কথাগুলো নিজের মুখে আমাকে যাওয়ার আগে বলে গেছে। তারপরও যদি আপনাদের মনে হয় কথা বলা উচিত তাহলে বলেন আমাকে, আমি কথা বলবো। এই কথাগুলো তো নাবিলা মনে মনে বলল ঠিকই। তবে মুখ ফুটে যে কখনো বলতে পারবে না সেটা জানা আছে। সামির থাকাকালীনও শান্তিতে থাকতে দেয় নাই, চলে যাওয়ার পরেও না। এখন নাবিলার সাথে হুট করে কারো দেখা হলেও ভয় লাগে। কে কখন চেঁচিয়ে বলে উঠে, সামির তোমার সাথে কথা বলতে চেয়েছে নাবিলা, বলা যায় না। সেদিনও রাস্তার মধ্যে অন্বেষা চেঁচিয়ে উঠেছিল, তোমাদের দুটোকে খুন করে আমি জেলে যাব। তোমরা শান্তিতে থাকো, নয়তো আমাকে থাকতে দাও। এমনকি শাহিদ ভাইও বাদ যায় নাই। উনি যখন বলেছিল তখনও নাবিলাকে ভীষণ লজ্জায় পড়তে হয়েছিল। সেদিন তিনি হঠাৎই নাবিলাকে দেখে বললেন, এই নাবিলা, শুনলাম তুমি নাকি স্বামীরের সাথে কথা বলো না। কে বলল? কেউ না, ও নিজেই তো বলে বেড়াচ্ছে। তুমি ব্যস্ত, তাই নাকি ফোন ধরো না। একই ব্যাপার। নাবিলা ভরকে গিয়ে বলল, আরে ভাইয়া না না, আমি তো মানে ক্লাস, পড়াশোনা এই জন্য। শাহিদ ভাই হেসে বললেন, হ্যাঁ, বুঝছি। ব্যস্ত পড়াশোনার মেয়েদের তো হঠাৎ শাড়ি, গয়না, সাজগোজ এসবেও দেখা যায়। স্বামী যেহেতু আছে, খোঁজ খবর তো নিতেই হবে তাই না? বেচারা এমনিতেই দূরে আছে, তোমাকে মিস করছে। তুমিও বোধহয় রাগ করেছো ও চলে যাওয়াতে। নাবিলা লজ্জায় গলা ভারী করে বলল, আপুদের মতো আপনিও না। আরে বোকা, মজা করলাম। তবে সিরিয়াসলি বলি, সামির তোমার খবর নিয়ে ভীষণ অস্থির। তুমি একবার হলেও কথা বলো, প্লিজ। আপনারাও না, একদম ওর দলে।
সব দোষ আমার ওপর চাপিয়ে দিবেন। সামির কি খুব ভালো নাকি? শাহিদ ভাই মজা করে বললেন। তা না, তবে তোমার পেছনে ভালো মানুষের মতোই ঘুরছে। নাবিলা মুখটা লাল করে দ্রুত বলল। ভাইয়া, আমি এসব শুনতে চাই না। আপনার কাছে যদি আবার খবর পাঠায়, বলবেন আমি ব্যস্ত, খুবই ব্যস্ত। তারপর কেটে পড়ল দ্রুত। মুখে শক্ত ভাব দেখালেও বুকের ভেতরে কেমন এলোমেলো লাগছিল। ঈশ্বর, প্রায় 1 মাস হতে চলল। কতদিন ওকে দেখে না, ওর কথা শোনে না, কথা বলে না। বলবে কি করে? সামির তো নিজেই স্ত্রীর পথ বন্ধ করে দিয়ে গেছে। শুক্রবারের সকালটা শুরু হলো বিরক্তির সাথে। কলিং বেলের সাথে কে জানি যুদ্ধ বাজিয়ে দিয়েছে, একটু থামছে আবার বাজছে। নাবিলা বিরক্ত মুখে আড়মোড়া ভেঙে উঠল, চোখ আধঘুম, মাথা চিমচিম। ঘড়ির কাঁটায় দেখল মাত্র 8টা। এলোমেলো চুলগুলো হাত খোপা করে উঠে দরজার দিকে এগোল। দরজা খুলেই হতভম্ব। সামনে কেউ নেই। একদম ফাঁকা, শুধুমাত্র বাতাসের তালে তালে টবের ছোট ছোট গাছের পাতাগুলো দোল খাচ্ছে। মুহূর্তেই বিরক্তি চরমে উঠল, সাত সকালে এসে কে এমন ফাজলামি করে যাচ্ছে? কার এত বড় সাহস? কিন্তু ঠিক তখনই চোখ আটকাল নিচের রাখা চারকোনা প্যাকেটটার দিকে। সাধারণ, কিন্তু তাতেও একটা আটপুরের সৌন্দর্য রয়েছে। নাবিলা পা টিপে এগিয়ে গেল। একপাশ থেকে উকি দিল, কেউ নেই, তবে এই জিনিসটাকে রেখে গেল কার জন্য? রেশমাও ততক্ষণে এসে দাঁড়িয়েছে। কপালে ভাঁজ ফেলে বললেন, এভাবে কলিং বেল বাজায় কোন অভদ্র? থামাথামির কোনো নাম নেই। একেবারে মাথা ধরিয়ে দিয়েছে। কে এলো? নাবিলা প্যাকেটের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, জানি না মামনি, কাউকে দেখতে পাচ্ছি না। কিন্তু এখানে একটা প্যাকেট রাখা। প্যাকেট? কিসের, দেখো তো। রেশমা অবাক হয়ে এগিয়ে এলেন। নাবিলা শিউরে উঠল। মামনি, যদি কোনো বোমা হয়, খুললেই ঠাস করে উড়ে যাব। রেশমার ঠোঁট কামড়ে হাসলেন। কি যে বলো, কার আবার এমন শত্রুতা আছে আমাদের সাথে? দাও দেখি। নাবিলা দেখতেই দিবে না। সত্যি যদি বাজে কিছু হয়? কেউ শত্রুতামি করেও তো এরকম কাজ করতে পারে। কিন্তু রেশমা শুনলেন না। নাবিলা ভয়ে ভয়ে তাকিয়ে রইল। রেশমা পাত্তা না দিয়ে খুলে ফেললেন প্যাকেটটা। ভেতর থেকে বেরোলো চকচকে নতুন একটা শাড়ি। নরম, মোলায়েম, দৃষ্টিনন্দন। রেশমা মুচকি হেসে সেটা নাবিলার দিকে বাড়িয়ে দিলেন। এই যে বোমা, এখন এটা পরবে নাকি এটা দিয়ে ঘরবাড়ি উড়াবে? নাবিলা একটু লজ্জা পেয়ে হাসল। তারপর স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, কিন্তু মামনি, এটা কে দিল? আমাদের এখানে কেন রেখে গেল? এটা তোমাকে দিয়েছে। আমাকে? কিভাবে বুঝলেন? আর কে দিল? নাবিলা অবাক। রেশমা শান্ত স্বরে বললেন, কে দিয়েছে সেটা জানি না, তবে যেভাবে দরজার সামনে রেখে গেছে, বোঝাই যাচ্ছে এই উপহার তোমার জন্যই। মামনি শাড়িটা দিয়ে চলে গেলেন। নাবিলা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। মামনির শেষ কথাটা কেমন রহস্যময় লাগলো। নাবিলার মনে হলো, তিনি সব জানেন। কে শাড়ি দিয়েছে? নাবিলা আরেকবার দেখল, অফ হোয়াইট রঙের শাড়িটা হাতের ছোঁয়াতেই নরম চিলমিলে কাপড়ের মতো খুলে গেল। শাড়ির গা জুড়ে সাদা স্টোন বসানো, বাইরে থেকে রোদের আলো পড়তেই ঝিকিমিকি করে উঠছে। নাবিলা শাড়িটা নিয়ে ঘরে এল। খুঁটিনাটি দেখতে গিয়ে পুরোটা খুলতে ভাঁজের ভেতর থেকে ছোট্ট একটা চিরকুট পড়ে গেল মেঝেতে। থতমত খেয়ে নিচু হয়ে কাগজটা কুড়িয়ে নিল। সাবধানে খুলতেই ভেতরে মাত্র 1 লাইন। তোমার কাছাকাছি, দূরে থেকেও জড়িয়ে আছি। হাতের লেখা চিনতে পেরে নাবিলা চিরকুটটা শক্ত করে হাতে চেপে ধরল। মাথার ভেতর ঝড় বইতে শুরু করল। সামির। কিন্তু সে তো দূরে, 1000 মাইল দূরে। তাহলে এই লেখা এখানে এল কিভাবে? অজানা অস্বস্তি, অকারণ চিন্তা মিশে মাথা আরো ঘুরে উঠছে। বিকেলে অন্বেষা নাবিলাকে টেনে বাইরে বের করল। মুখে রহস্যময় হাসি। আজ ওরা আয়ানের পিছু নিবে। একটু আগেই আয়ানকে রেডি হয়ে ফুলবাবু সেজে বাইরে বের হতে দেখেছিল। জনেই দৌড়াল। চৌরাস্তার মোড়ে গিয়ে আয়ানকে পেয়ে গেল। পিছু করতে করতে দক্ষিণ পাড়া পর্যন্ত চলে এলো। এখানেই পড়শিদের বাসা। অন্বেষা আর নাবিলা কৌতূহল চেপে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণের মধ্যেই পড়শি এসে হাজির। কোনো অভিবাদন নেই, সরাসরি হাঁটতে হাঁটতে কথা শুরু করল জন। অন্বেষা দৌড়ে যেতে চাইছিল। নাবিলা দ্রুত হাত টেনে ধরল।
এইভাবে দৌড়ালে যে কোনো মুহূর্তে ওদের চোখে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু অন্বেষার চোখ জ্বলজ্বল করছে ভাইয়ের অজানা প্রেমে। ভাবতেই পারছে না আয়ানের মতো শান্তশিষ্ট মানুষ প্রেমে পড়তে পারে। এই জন্যই আগ্রহ একটু বেশি। নাবিলা বারবার আটকাচ্ছে, কানের কাছে ফিসফিস করছে, শান্ত হও আপু, একটু দূর থেকে দেখো। ভাইয়া যদি পিছনে ফিরে তাকায়, তবে আমাদের দুটোর জারিজুরি সব ফাঁস হয়ে যাবে। তুমি বড় ভাইয়ের প্রেমে তদন্ত করার আসামি হবে আর আমি ভাসুরের প্রেমে তদন্তের আসামি হব। কে শোনে কার কথা? নাবিলা অন্বেষাকে আটকাতে পারলেও অন্বেষার কৌতূহল আটকানো গেল না। অবশেষে যখন আয়ান আর পড়শি প্রকাণ্ড বটগাছের ছায়ায় থামল, অন্বেষা টেনে নিয়ে এলো নাবিলাকে আরও কাছে। অতিমাত্রায় সাবধান ওরা দু জনেই। কান পাতল, গাছের ফাঁক দিয়ে ভেসে এলো দু জনের গলা। অস্পষ্ট, তবে কিছু কিছু শব্দ কানে বাজল স্পষ্টতার মতো। আয়ান বলছিল, তাহলে বোধহয় বলে দেওয়া ভালো। কি জানি, তুমি কি চাও? আমার চাওয়া পাওয়া কি অনেক বড় কিছু আয়ান? আমার মা বাবা তো মূল্য দিচ্ছে না, কিছু বোঝার চেষ্টাও করছে না। প্লিজ পড়শি। পড়শির কণ্ঠটা কেঁপে উঠল। আমি ভাবছি অন্য কথা, আমার চিন্তা হচ্ছে। আয়ান এক নিঃশ্বাসে জবাব দিল, চিন্তা করো না পড়শি, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। বটগাছের নিচে দাঁড়িয়ে থাকা আয়ান আর পড়শিকে পেছনে ফেলে বাড়ির পথে হাঁটা দিল দুজন। ওদের যতটুকু জানা দরকার ছিল ততটুকু জানা হয়ে গেছে। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। অন্বেষা রিকশা নিতে বলল, নাবিলা বারণ করে দিল। এই রাস্তায় হাঁটার আলাদা মজা আছে। সন্ধ্যার হাওয়া, হালকা অন্ধকার, গাড়ির হর্ন কমে গেছে। মনে হচ্ছে মনটাই শান্ত হয়ে যাচ্ছে। ওরা ধীর পায়ে হাঁটছিল। কিছুক্ষণের মধ্যেই আলাপ জমে উঠল বেশ। অন্বেষা হঠাৎই মুখ টিপে হাসতে হাসতে বলল, ওরে নাবিলা, আমার ভাইয়া যে ডুবে ডুবে জল খেতে জানে, আমি জানতামই না। সারা জীবন ভাইকে তো আলাভোলা ভেবে এসেছি। নাবিলা ভুরু কুচকে তাকালো। আলাভোলা? হ্যাঁ, রায়হান ভাইয়ার তো অ্যারেঞ্জ ম্যারেজ। বিশ্বাস করো, ভীষণ রোমান্টিক ভাইয়া। ভাবিকে নিয়ে যা করে, এখন আয়ান ভাইয়াও দেখছি কয়েক ধাপ এগিয়ে গেছে। নাবিলা হাঁটা থামিয়ে অন্বেষার দিকে তাকালো। কিভাবে বুঝলে? দেখো নাই কিভাবে পড়শিকে বলল, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। একদম সিনেমার ডায়লগ। আমি তো পুরাই অবাক। রায়হান ভাইয়াও ঠিক এইভাবে ভাবিকে বলে। কে বলেছে? ভাবি। অন্বেষা ঠোঁটে আঙুল চাপা দিয়ে মুচকি হেসে বলল, ভাবিই বলেছে। সব শেয়ার করে। ভাইয়াকে দেখলে মনে হয় কি ভাবওয়ালা গম্ভীর মানুষ, অথচ ভেতরে ভেতরে হিহি। ভাবি বলে, সবার সামনে এমনভাবে হাত ধরবে কেউ বুঝতেই পারবে না। সবার সামনেই রোমান্টিকতা এতটাই সূক্ষ্ম থাকে যে কারো চোখে পড়ে না। বেশি কিছু না বলি, নিজের ভাই বলে কথা। নাবিলা একটু থেমে হাতের কাজ থামিয়ে বলল, ভাবি স্বামীর সম্পর্কে কিছু বলে না। ভালো কিছু জীবনে বলে না। যা বলে সবটাই দুর্নাম। ও আচ্ছা। এমনভাবে বলল যেন হাফ ছেড়ে বাঁচল ও। অন্বেষা চোরা চোখে তাকালো। নাবিলা, ইউ ফিল জেলাস? নাবিলা দ্রুত বলে উঠল, না না, এমনিই জানতে চাইলাম। অন্বেষা একটু হেসে এসে কৌতূহল বাড়িয়ে বলল, ওয়েট, স্বামীর সম্পর্কে তো তোমার কাছ থেকে শুনব। বলো, ও কি করে? নাবিলা মুখ ফিরিয়ে নিয়ে লাজুক ভঙ্গিতে বলল, ছি, ওর সম্পর্কে কিছু বলতে পারবো না। একেবারে শয়তান। মুখে একথা বললেও মনে মনে স্বামীরকে ঠিকই ভেবে নিল ওর নিজস্বতায়। স্বামীরটা না একদম আলাদা। কখনো এমন নজর রাখে যে এক মুহূর্ত চোখ সরাতে পারে না নাবিলা। কিছু বলে না, শুধু দেখেই হৃদয়টা আন্দোলিত হয়ে যায়। কখনো কখনো এমনভাবে স্পর্শ করে, যা কল্পনাতেও ভাবা যায় না। ওই স্পর্শে নাবিলার সাজানো গোছানো দুনিয়া এলোমেলো হয়ে যায়। ওর হাত, ওর ছোঁয়া, সবই মনে করিয়ে দেয় কতটা যত্নে সে রাখে। সে কেবল কথা বলেই থেমে থাকে না। তার চাহনি, তার হাসি, সবই মনে করিয়ে দেয় কতটা প্রিয়। হাহ, সে এমন একজন যাকে ভাবলেই শরীরেও ঝড়ো অনুভূতি আসে। সেই অনুভূতিতে প্রিয়তা আছে, মায়া আছে, ভরসা আছে, বিশ্বাস আছে, ভালোলাগা আছে, যত্ন আছে। বোধহয় শুধু ভালোবাসাটাই নাই। আজ 2 তারিখ, রবিবার। নাবিলার ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে অনেকদিন হলো। আজ ও বাড়ি যেতে চাচ্ছিল। বাবা আসবেন দুপুরের পর,
আর এসে ওকে নিয়ে যাবে। হাতে এখন অফুরন্ত সময়। সারাদিন শুয়ে বসেও এত সময় কাটানো যায় না। কিন্তু এই বাড়িতে মন খুলে গল্প করার কেউ নেই একজন ছাড়া। মামনির সঙ্গে কথা বললেও সবকিছু বলা সম্ভব নয়। তাই নাবিলা সময় কাটানোর জন্য ঘরের মধ্যেই গুটুর গুটুর করে কাজকর্ম করে। আজ সকালে উঠেই নাস্তা রেডি করলো। এই কাজটাও একাই করলো, নিখুঁত মনোযোগ দিয়ে। ডাইনিং টেবিলে সবকিছু সাজিয়ে রাখতেই কলিং বেল টানাটানা করে বেজে উঠল বারবার। নাবিলা দ্রুত ওড়নায় হাত মুছে দরজার দিকে ছুটল। দরজা খুলতেই অবাক, সেখানে কেউ নেই। তবে আগেরবারের মতোই একটি প্যাকেট রাখা। নাবিলা পেছন দিকে তাকালো, এখনও মামনি বাবাকে দেখা যাচ্ছে না। তারপর প্যাকেটটা তুলল, ব্যস্ত ভঙ্গিতে খুলতে লাগলো। প্যাকেটের ভিতরে ঝড়ের পরল আকাশি রঙের শাড়ি। শাড়ির কাপড় নরম, কোমল এবং সূক্ষ্মভাবে বোনা। ছোঁয়াতেই মনে হয় আকাশের নীলিমার স্পর্শ। এই রহস্যময় উপহার ওর জন্য। নাবিলা দরজা লাগিয়ে ঘরে গেল। শাড়িটা খুলতেই ছোট ছোট জ্যামিতিক ডিজাইনগুলোর রূপকথার আভাস দিল। আর এইবারও একটা চিরকুট মেঝেতে ঝাঁপ দিল। নাবিলা চিরকুটটা তুলল, খুলল। সেই একই গোছানো হাতের লেখা। ও নিশ্চিত এই কাজ স্বামীরের। তবে এতদূর থেকে এই অনুভবে কিভাবে জড়িয়ে রাখছে তা বুঝতে পারছে না। নাবিলা বিছানার এক কোণে বসে লেখাটা পড়তে শুরু করল। তুমি নেই, অথচ তোমার স্পর্শ, তোমার হাসি, তোমার নিঃশ্বাস সবই আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, অদৃশ্য ছায়ার মতো। সকাল হোক, সন্ধ্যা হোক বা রজনী, প্রতিটিক্ষণ তোমার অবর্তমান উপস্থিতি অনুভব করছি। মনে হয় তুমি আছো, শুধু চোখে দেখা যায় না, ছুঁয়ে দেওয়া যায় না। সময় থেমে যায়, বাতাসও তোমার নাম নেয় আর আমার হৃদয় চুপচাপ তোমার খোঁজে অচেতনভাবে ঘুরে বেড়ায়। প্রত্যেকটি নিঃশ্বাসে, প্রত্যেকটি পদক্ষেপে তোমার অনুপস্থিতি আমাকে বেঁধে রাখছে, অথচ আমি জানি এই খালি জায়গায়ও তোমার অস্তিত্ব মৃদু আলো হয়ে ঝলমল করছে। আমি তোমাকে খুঁজে ফিরি অজানার পথে, যেখানে শুধুই তোমার স্মৃতি আমার হাত ধরেছে আর মেঘেরা ফিসফিস করে বলে, তুমি এখানে নেই। তবে আমি তোমাকে খুব অনুভব করি। চলবে।